ও টাকা, ও পাখি, তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি। কত টাকা চাই? অ্যাঁ? বলছি যে কত টাকা চাই? আমি কিছু না বলে অবাক হয়ে তাকিয়ে আছি। আমার সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি নাতাশা আহমেদ, অনার্স ১ম বর্ষে পড়ি, বাবা মায়ের একমাত্র সন্তান। আর যিনি আমার গানের ভিতর ফোড়ন কাটলেন তিনি হচ্ছে বাংলাদেশের টপ বিজনেসম্যান সোহেল চৌধুরীর ছোট ছেলে আরাফ চৌধুরী। কলেজের ক্রাশ বয়, মাস্টার্সে পড়ে। ওনার সাথে কথা বলার জন্য প্রত্যেকটা মেয়ে চাতক পাখির মতো অপেক্ষা করে, কিন্তু উনি কাউকে পাত্তা দেন না। এমনকি কোনো মেয়ের সাথে কথাও বলেন না। মেয়েদের থেকে ১০০ হাত দূরে থাকেন। মনে হয় মেয়েদের মধ্যে ওনার অ্যালার্জি আছে। সেই উনি নিজে থেকে এসে আমার সাথে কথা বলছে, তা দেখে কলেজের সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে কিছু বলতে না দিয়ে উনি আবার বলে উঠলেন, কি হলো? বললেন না তো কত টাকা চাই? আমি টাকা চাই আপনাকে কে বললো? এই যে টাকার গান গাইলেন, তার মানে আপনার টাকা চাই। তো বলুন কত টাকা লাগবে? টাকার গান গাইলেই টাকা চাই, এমনটা ভাবলেন কেন? টাকা না লাগলে এই গান গাইলেন কেন? আমার ইচ্ছে, আপনার কি? হুম, যেই কাকের মতো কর্কশ গলা, তা দিয়ে আবার গান? এই এই, এই, আপনি কি বললেন? কই কিছু না তো। আপনার সাহস তো কম না, আপনি আমার গলাকে কাকের গলা বলছেন? ও, আপনি শুনে ফেলেছেন? আপনার কান তো দেখি অনেক পরিষ্কার। আপনি না মেয়েদের সাথে কথা বলেন না, তো আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন কেন? আমার সাথে কথা বলার জন্য তো প্রত্যেকটা মেয়ে অপেক্ষা করে। আপনিও তার বাহিরে নেই, তাই মনে হলো আপনার সাথে একটু কথা বলি। আর আপনি কি বললেন? আমি ঝগড়া করছি? আমাকে কি আপনার মতো ঝগড়ুটে মনে হয়? কি? আমি চোখরুটে? তা নয়তো কি? কত টাকা চাই বললেই তো দিয়ে দিতাম। আপনার টাকার গরম আমার সাথে দেখাতে আসবেন না, যত সব। আরাফকে কোনো কথার সুযোগ না দিয়ে রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে আসলাম। মনে মনে আরাফের ১৪ গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছি। হঠাৎ পিছন থেকে কেউ একজন বলে উঠল, আমার ১৪ গোষ্ঠীকে কেন উদ্ধার করছেন? তারা কি করলো? আমি অবাক হয়ে পিছে তাকিয়ে দেখি আরাফ দাঁড়িয়ে আছে। আপনি আপনি আমাকে ফলো করছেন? ওমা না, ফলো করতে যাব কেন? আমি তো ওখান থেকেই শুনতে পেলাম আপনি আমার ১৪ গোষ্ঠীকে বকছেন, তাই বলতে এলাম তারা কি করলো। উফ, অসহ্য! এখানে বেশিক্ষণ থাকলে আমি পাগল হয়ে যাব। সমস্যা নেই, আমি পাবনায় দিয়ে আসবো। আচ্ছা, আগে থেকে কি সিট বুকিং করে রাখবো? চোখ গরম করে তার দিকে তাকালাম। ও হয়ে তাকাবেন না, প্রেমে পড়ে গেলে কিন্তু আমার কোনো দোষ নেই। ধুর! রাগে গজগজ করতে করতে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। সারাদিন পড়ালেখা কাজের মধ্যে দিয়েই সময় কেটে গেল। রাতে ঘুমানোর সময় আরাফের কথাগুলো মনে পড়ল। ও তো মেয়েদের সাথে কথা বলে না, তাহলে? যাকগে, কলেজে সবাই তো আর সমান না। খারাপ ভালো মিশিয়েই সবাই থাকবে। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। সকালে মোবাইলের ক্রিং ক্রিং শব্দে ঘুম ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি আমার বেস্ট ফ্রেন্ড রিমির ফোন। কলটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ভেসে এলো, এই হতচ্ছাড়ি, কই তুই? ঘুমাচ্ছি। হ, তুই ঘুমাইতেই থাক। আমি তোর জন্য রাস্তায় অপেক্ষা করতে করতে বুড়ি হইয়া যাই। তুই রাস্তায় কেন? এই সিরি, তোকে না কালকে কইলাম আজকে আমরা একসাথে কলেজে যাবো? ওহ সরি সরি, ভুলেই গেছিলাম। হইছে, তোরে 10 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি রেডি হ। আচ্ছা জান্টুস। কল কেটে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একটা নীল আর সাদা কম্বিনেশনের 3 পিস পরে নিলাম। চুলগুলো উঁচু করে জুটি করলাম, আর হালকা একটু লিপস্টিক আর চোখে একটু কাজল দিলাম। রেডি হয়ে কলেজের ব্যাগটা নিয়ে আম্মুকে বলেই বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হয়ে একটু সামনে আগাতেই রিমি কার সাথে যেন ফোনে কথা বলছে। আমাকে দেখেই রাগি চোখে তাকালো। আমি একটু বোকা বোকা হাসি দিয়ে পড়লাম, ধুলাভাইয়ের সাথে কথা বলছিস বুঝি? হ, আমার তো কাম নাই, সারাদিন তোর দুলাভাইরে নিয়েই নাচমু। আহা, এত রাগ করছিস কেন রে? তোরে 10 মিনিটে আইতে কইছি।
তুই আইসোস 20 মিনিটে, পাক্কা 20 মিনিট লেট। হয়েছে ভাই, এবার চল। এত রাগ করতে হবে না। আমার মতো বাচ্চার সাথে রাগ করতে তোর বুক কাঁপে না? তুই বাচ্চা? সিরিয়াসলি? কয়েকদিন পর নিজে বাচ্চার মা হবি। চুপ কর ভাই, চল এবার। একটা রিক্সা নিয়ে আমি আর রিমি কলেজে চলে এলাম। ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসে বসে সবার সাথে গল্প করছিলাম। এমন সময় কেউ একজন বলে উঠল, এই যে মিস, বাদাম খাবেন? আমি সামনে তাকিয়ে দেখি আরাফ দাঁড়িয়ে বাদাম খাচ্ছে। কি হলো, বাদাম খাবেন? আপনাকে বলছি আমি বাদাম খাবো। না, আমি বললাম। খালি মুখে আড্ডা দিতে কি কারোর ভালো লাগে? আসলে কথায় আছে না, উপকারীর ভাত নাই। এত উপকার আমার আবার হজম হয় না, ধন্যবাদ। আপনি না অনেক ঝোঁকুটে। আমাকে না কাউকে মারতে হাত নিষ্পিস করছে। বাহ, শরীরে হাড্ডি ছাড়া কোনো মাংস নাই, সে আবার মারামারি করবে? হা হা হা। আপনাকে তো আমি আমি কিন্তু আপনার সিনিয়র, সম্মান দিয়ে কথা বলতে শিখুন। আপনি আমার সাথে ঝগড়া করতে আসছেন কেন? আমি কি আপনার সাথে প্রথমে খুঁটাখুটি করতে গেছি? আমি ভালো কথা বলতে গেছিলাম, কারোর সাথে খুঁটাখুটি করতে যাইনি। আপনার সাথে কথা বলে বিধা দূর। আর কিছু না বলে সেখান থেকে চলে আসলাম। কলেজ থেকে বের হতে যাব ঠিক তখনই কার সাথে যেন ধাক্কা লেগে নিচে পড়ে গেলাম। কোমরে ব্যথা পেয়েছি। মুখ দিয়ে ছোট একটা আর্তনাদ বের হয়ে আসলো। রিমি দৌড়ে এসে আমাকে ধরে আস্তে আস্তে উঠালো। সামনে তাকিয়ে দেখি একটা ছোট ছোট ড্রেস পরা মেয়ে রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আমি কিছু বলার আগেই হাত উঠিয়ে আমাকে চড় মারতে নেয়। আমি ভয়ে চোখ মুখ খিসে বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন নিজের গালে কোনো কোনো ব্যথা অনুভব করলাম না, তখন পিট করে সামনে তাকাতেই দেখতে পেলাম আরাফ ওই মেয়েটার হাত ধরে আছে। আর মেয়েটা আরাফের দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আরাফ একবার আমার দিকে তাকিয়ে ওই মেয়েটাকে বলে উঠল, কলেজে মারামারি করার জায়গা না ত্রিনা। আরাফ তুমি দেখলে না ওই 3rd ক্লাস মেয়েটা আমাকে ধাক্কা দিল? ও তো তোমায় ইচ্ছে করে ধাক্কা দেয়নি, ও খেয়াল করেনি তোমাকে। আর তোমার সাথে ধাক্কা লেগে ও নিজেও পড়ে গেল, সেটা কি তুমি দেখলে না? আরাফ তুমি 3rd ক্লাস মেয়ের হয়ে কথা বলছো? লাইক সিরিয়াসলি? আরও পড়ে গেছে তাই না? ও ইচ্ছে করে পড়ে গেছে সবার সিনক্রেটি পাওয়ার জন্য। এসব মেয়েদের আমি ভালো করেই চিনি। চুপ করো ত্রিনা, ওর মুখ দেখে তোমার ইচ্ছে ও ইচ্ছে করে পড়ে গেছে? নিজে যেমন সবাইকে তেমন ভাববে না, বুঝলে? মানুষকে সম্মান দিতে শেখো। আরাফ, সরো সামনে থেকে। আমি এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করছিলাম, আর চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরে পড়ছে। আসলে কেউ কখনো আমাকে 3rd ক্লাস মেয়ে বলেনি তো, তাই তিন্নার কথায় আত্মসম্মানে লাগে। আরাফ এবার আমার দিকে এগিয়ে এসে একবার মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করলো। তারপর একটু বিচলিত কণ্ঠে বলল, আরে আপনি তো ডান হাতে চোট পেয়েছেন, রক্ত বের হচ্ছে। আসুন আমার সাথে। আমি ঠিক আছি। কোথায় ঠিক আছেন? আপনি ব্যথা পেয়েছেন আমি জানি। আর সবসময় এত তাড়াহুড়া করবেন না, একটু দেখে শুনে চলতে পারেন না? আমাদের কথার মাঝে আরাফের ইশারায় রিমি দৌড়ে গিয়ে ফার্স্ট হ্যান্ড বক্স নিয়ে আসলো। আরাফ কখন আমার হাত টেনে নিয়ে নিজে পরিষ্কার করে দিচ্ছে আমি খেয়ালই করিনি। স্যাবলানের কারণে যখন ক্ষতস্থানে জ্বালা অনুভব করলাম, তখন ডুকরে কেঁদে উঠতেই আরাফ ধমকেশ্বরে বলে উঠল, এই মেয়ে একদম চুপ। তুমি কি বাচ্চা নাকি? একটুতেই কাঁদো কেন? এত সহজ সরল হয়ে যেও না, দুনিয়াতে এত সহজ সরল কোনো দাম নেই। আমি কিছু না বলে শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। নাও, হয়ে গেছে। যাওয়ার সময় ফার্মেসি থেকে ব্যথার ওষুধ নিয়ে যাবে, বুঝলে? আমি কিছু বললাম না। রিমি আর আমি একটা রিক্সা নিয়ে কলেজ থেকে বাসার দিকে রওনা দিলাম। রিক্সায় বসে বসে আমি আরাফের কথাই ভাবছি। সেখানে সবাই বলে আরাফ বড়লোকের ছেলে হওয়ায় অহংকার বেশি, সেখানে ওর আজকের কার্যক্রম তো একটু মনে হলো না ওর মধ্যে অহংকার আছে। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে বাসায় চলে এলাম। রিমির আলতো ধাক্কায় আমি ভাবনা থেকে বের হয়ে এলাম। রিক্সা থেকে নামতেই রিমি বলে উঠল, কি রে, কি ভাবছিস? কই কিছু না তো। আফরাব ভাইয়ার কথা ভাবছিস নিশ্চয়? আরে না, ধুর।
বুঝি বুঝি বন্ধু। গুড়ার ডিম বুঝো তুমি। আচ্ছা, আফরাব ভাইয়া তোকে তো কেয়ার করলো কেন? উনি তো কোনো মেয়ের সাথে কথাই বলতে চান না। তুমি যেখানে মনু, আমিও সেখানে। আমি জানবো কেমনে এইসব? তাই তুমি কিছু জানো না? সত্যি কিচ্ছু জানি না। বাসার ভিতরে চল এবার। না রে, আজকে যাব না, বাসায় কাজ আছে একটু। তুই সাবধানে যা। ঠিক আছে, তাহলে ফোন দিস। আচ্ছা। আমি আর কিছু না বলে রিমিকে বিদায় জানিয়ে বাসায় ঢুকে ওয়াশরুমে গিয়ে একটা লম্বা শাওয়ার নিয়ে এসে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় আম্মুর ডাকে ঘুম ভাঙল, কিন্তু মাথা ব্যথা আর প্রচণ্ড জ্বরে চোখ খুলতে পারছি না। হাত আর কোমরে ব্যথায় জ্বর চলে এসেছে। আম্মু আমাকে ধরে ধরে উঠিয়ে একটু খাবার খাইয়ে দিছে, ওষুধ খাইয়ে দিয়ে শুয়ে দিল। আমি কিছুক্ষণ পরেই ঘুমের দেশে তলিয়ে গেলাম। সকালে সূর্যর আলো চোখে পড়তেই ঘুম ছুটে গেল। আস্তে আস্তে উঠে বসলাম, কিন্তু এখনও মাথা ভার হয়ে আছে আর শরীরটাও দুর্বল। তাই আম্মু আজকে কলেজ যেতে নিষেধ করলো। তাই আমি রিমিকে ফোন দিয়ে জানিয়ে দিলাম যে আজকে কলেজ যাব না। সারাদিন শুয়ে বসে থেকে সময় কেটে গেল। রাতে হঠাৎ ফোন বেজে উঠল। তাকিয়ে দেখি রিমি ফোন দিয়েছে। তাই কল ধরে কানে দিতেই ওপাশ থেকে ভেসে আসলো। কি রে, এখন কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আগের থেকে ভালো আছি। কালকে কলেজে যাবি না? হ্যাঁ, যাব। জানিস, আজকে আফরার ভাইয়া এসে আমার কাছে তোর খোঁজ করছিল। হ্যাঁ, আমি বললাম যে তোর শরীর ভালো নাই, তুই আজকে আসবি না। তখন মুখটা কালো করে চলে গেল। ব্যাপারটা কি রে? কি বলিস? আরে এখানে ব্যাপারের কি আছে ভাই? উনি আমার অবস্থা দেখেছিলেন, তাই হয়তো মানবিকতার খাতিরে আমার খোঁজ করেছেন। কি জানি, আমার তো ডাল মে কুছ কালা লাগতা হ্যাঁ। চুপ থাক ভাই। তুই লেখাপড়া শেষ করে গোয়েন্দা হইস, সব জায়গায় গোয়েন্দা করস। সন্দেহ সন্দেহ গন্ধ পেলে আমি কি করবো? চুপ থাকতে কইছি না তোরে? আচ্ছা বাবা, চুপ করলাম, রাখিস না। হুম, কি করিস? শুয়ে আছি, তুই? আমিও। এভাবে আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিয়ে একটু ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে স্ক্রোল করেছিলাম, হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ এলো। মেসেজটা ওপেন করেই আমি অবাক হয়ে গেলাম, কারণ মেসেজটা ছিল, তুমি কি পারবে আমাকে একটা বৃষ্টি ভেজা কদম ফুল এনে দিতে? ওই সুন্দর গাছটা থেকে ভেজা কদমের পাপড়িগুলো ছড়িয়ে দেব তোমার ভালোবাসা আমার মনে প্রাণে। তোমাকে অনুভব করাবো অন্তর গহীনে। আমার সমস্ত সত্তা দিয়ে তোমাকে আহ্বান করব আমার দিকে। হৃদয়ের অন্তরালে যখন আকাশ ভেঙে বৃষ্টি নামবে, আমি গিয়ে দাঁড়াবো ওই কদম গাছের নিচে। তুমি ছড়িয়ে পড়বে আমার উপর বৃষ্টির ফোঁটা হয়ে, ভেজা কদমের পাপড়ি হয়ে। আমাকে কানে কানে বলবে, ভালোবাসি তোমায়, ভালোবাসি। হঠাৎ এমন একটা কবিতা দেখে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলাম। তারপর সেই নাম্বারটায় কল দিলাম, কিন্তু নাম্বার বন্ধ। আমি চিন্তায় পড়ে গেলাম, এটা কে হতে পারে আর এমন কবিতা কেন পাঠাতে পারে। আবার ভাবলাম হয়তো ভুল করে আমার নাম্বারে মেসেজটা চলে এসেছে, কিন্তু কবিতা অনেক সুন্দর ছিল। যে এত সুন্দর কবিতা লিখতে পারে সে মনের দিক থেকেও মনে হয় অনেক সুন্দর হবে। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। সকালে আবার কলেজ যেতে হবে। সকালে আম্মুটাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর নাস্তা করে আম্মুকে বলে কলেজের উদ্দেশ্যে বের হলাম। কলেজে পৌঁছে রিক্সা থেকে নেমে কলেজের ভিতর ঢুকতে গিয়ে একটা জিনিস দেখে আমি চমকে উঠলাম। কারণ কলেজ গেটের সামনে ফুল আর রং দিয়ে খুব সুন্দর করে লেখা, হ্যাপি বার্থডে টু ইউ, আমার নাতাশা রানী। আমি সাথে সাথে ফোন বের করে আজকের তারিখ দেখলাম, আর তখনই মনে পড়লো আজকে আমার জন্মদিন। কিন্তু রিমি ছাড়া তো কলেজের কেউ আমার জন্মদিনের কথা জানে না। তাহলে আর রিমিও এসব করবে না। আমি আজকে একটু আগেই কলেজে এসেছিলাম, কারণ কালকে কলেজ না আসার কারণে নোটগুলো পাইনি। তাই আজকে রিমির থেকে নিব। তাই রিমিকেও ফোন করে তাড়াতাড়ি আসতে বলেছি। রিমি এখনও এসে পৌঁছায়নি। কলেজে 4-5 জন ছাড়া তেমন কাউকে দেখা যায় না। তাহলে আমাকে এই সারপ্রাইজ কে দিল? আমার মাথায় কাজ করছে না। আমার ভাবনার মাঝে আমাকে পিছন থেকে কে যেন ধাক্কা দিল। আমি ঘাড় ঘুরিয়ে পিছে ফিরে দেখি রিমি দাঁড়িয়ে আছে। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রিমি বলে উঠল, কি রে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন?
আমি চোখ দিয়ে ইশারা করে সামনে তাকাতে বললাম। রিমি সামনে তাকিয়ে অবাক হয়ে আমাকে বলল, ওয়াও, এত সুন্দর করে তোকে উইশ করলো কে রে? ব্যাপার কি দোস্ত, বল না। আমি নিজেই জানি না, তোকে কি করে বলবো? তুই জানিস না সেটা আমাকে বিশ্বাস করতে হবে? আচ্ছা, তুই না বলেছিলি আমি ছাড়া কলেজে কেউ তোর বার্থডে জানে না? তাহলে আরে আমিও তো তাই ভাবছি, কে হতে পারে, মাথায় কাজ করছে না। আরাব ভাইয়া নয় তো? আরে না, উনি এত বড় লোক, উনি আমার মতো মেয়ের জন্মদিন কিভাবে জানবেন? আর ওনার এইসব বিষয়ে মাথা ঘামানোর সময় আছে নাকি? কি জানি বাবা, আমার তো কেমন যেন লাগতেছে। চুপ থাক ভাই, এখানে সন্দেহ প্রকাশ করিস না দয়া করে। আচ্ছা, দয়া করলাম। আচ্ছা ভালো কথা, তুই তো আমাকে উইশ করলি না? হতচ্চারি, ফেসবুকে ঢুকে দেখ, রাত 12টার আগে তো তুমি ঘুমিয়ে গেছিলা। হুম, হাসবি না একদম। আচ্ছা আমার জান্টুস, তুমি রাগ করো না। হুম, হয়েছে, এখন চল, কালকের নোটগুলো দিবি। আচ্ছা চল। তারপর আমি আর রিমি কলেজ ক্যাম্পাসে বসে বসে পড়াশোনা নিয়ে আলোচনা করছিলাম। নোটগুলো শেষ করে বই খাতা ব্যাগে ঢুকিয়ে মোবাইলটা বের করে ফেসবুকে ঢুকলাম। ওমা, ফেসবুকে ঢুকতেই পরপর নোটিফিকেশন আসতে লাগলো। সব বার্থডে উইশ, আমার টাইমলাইন ভরে গেছে উইশ দিয়ে। খুব ভালো লাগলো, সবার আমার বার্থডের কথা মনে আছে। সবাইকে ট্র্যাক করে একটা ধন্যবাদ পোস্ট করে দিলাম। এর মাঝেই হঠাৎ ক্লাসের ঘন্টা বেজে উঠল, তাই আমি আর রিমি ক্লাসে চলে এলাম। আজকে মনটা কেন জানি ফুরফুরে লাগছে। ক্লাস শেষ করে আমি সবার সাথে বসে ক্যাম্পাসে গল্প করছিলাম। এমন সময় কয়েকটা বকাটে ছেলে আমার সামনে এসে দাঁড়ালো। তা দেখে আমি আর রিমি অন্যদিকে মুখ করে বসলাম। কিছুক্ষণ পর সেই ছেলেগুলো আমাকে টার্গেট করে বাজে বাজে কথা বলতে লাগলো। কথাগুলো শুনেই আমার মাথায় রক্ত উঠে গেল। আমি কিছু বলতে যাব, তার আগেই রিমি আমাকে আটকে দিয়ে বলে, কিছু বলিস না এবার, ছেলেদের সাথে তর্ক করে লাভ নেই, চল এখান থেকে। তুই কি বলছিস রিমি? কিছু বলবো না আমি, আমার তো ইচ্ছে করছে ঠাটিয়ে তুই চড় মারি। কি লাভ তাতে? তারা শুধরে যাবে মনে করেছিস? তুই গিয়ে কিছু বললে তোকে আরো খারাপ কথা শোনাবে, তোর প্রতি ক্ষোভ জমবে, যদি তোর কোনো ক্ষতি করে বসে তখন। রিমির কথা শুনে আমি থেমে গেলাম। সত্যি তো, যদি এমন কিছু করে তাহলে? তাই আর কিছু না বলে আমি আর রিমি কলেজ থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার সামনে পৌঁছে রিমিকে বিদায় জানিয়ে আমি বাসায় ঢুকে যখনই কলিং বেল বাজাতে যাব, ঠিক তখনই মেন দরজার সামনে আমার চোখ আটকে যায়। দরজার সামনে ঠিক কলেজের মতো করে রং আর ফুল দিয়ে সুন্দর করে আমার বার্থডে উইশ লেখা। আমি অবাক হয়ে গেলাম, এটা কি হতে পারে? আমার মাথা কাজ করছে না। কিন্তু আম্মু এসব দেখলে উল্টোপাল্টা বুঝবে, তাই সব কিছু হাত দিয়ে পরিষ্কার করে দিলাম। তারপর কলিং বেল বাজালাম। আম্মু এসে দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু, বাসায় কি কেউ এসেছিল? না তো, কে আসবে? না এমনি। আব্বু কোথায়? তোর আব্বু রুমে আছে। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা যা। আমি রুমে এসে ব্যাগটা রেখে ওয়াশরুমে গিয়ে লম্বা একটা শাওয়ার নিয়ে এসে খাওয়া দাওয়া করে নিলাম। আজকে আমার জন্মদিন বলে আম্মু আমার পছন্দের সব খাবার রান্না করেছে, তাই খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। এখন একটা ঘুম দিলে চলবেই না, তাই যে ভাবা সেই কাজ। ঘুমিয়ে পড়লাম। মনটাও ফ্রেশ করা দরকার। সন্ধ্যায় আম্মুর ডাকে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। পড়তে পড়তে 9টা বেজে গেল। আর পড়তে ভালো লাগছে না, তাই বই খাতা গুছিয়ে ফোন নিয়ে বসলাম। ফেসবুকে স্ক্রোল করেছিলাম, হঠাৎ কালকে সেই অপরিচিত নাম্বার থেকে আবার একটা মেসেজ আসলো। আমি মেসেজটা ওপেন করলাম। মেসেজটায় লেখা ছিল, সকাল হতেই নেমেছে বৃষ্টি। আজকে সারাবেলা আকাশ জুড়ে কালো মেঘের লুকোচুরি খেলা। বৃষ্টির ধারা ঝরিয়েছে অঝরে, নদী ক্ষেত মাঠে জল আছে ভরে। বেড়ার ধারে রাঙি গায়ে এক বৃষ্টি ভেজা একলা। বাছুরের কাছে নিয়ে এসো তারে, নিয়ে এসো এই বেলা। বৃষ্টি ভেজা বাদল দিনে মাঝিরা নাহি খেয়া কাটে। বিজলি চমকায় আকাশের গায়ে, মেঘে মেঘে বেলা কাটে। দূর গায়ে পথের বাঁকে একটু হাঁটু জলে জমে থাকে। একটা সাপে ব্যাঙ ধরেছে গায়ের তাল পুকুরের ঘাটে।
কালো জলে তার রাজহাঁসের দল বৃষ্টিতেও সাঁতার কাটে। অজয় নদে বাঁধ দেখেছে, উপচে পড়ছে প্রবল ঢেউ। মাঝি একা বসে ঘাটে, নৈককুলে আর কেউ। মুষলধারায় বৃষ্টি পড়ে, পলাশ বনে পাতা নড়ে। বর্ষায় ভিজে রাস্তার কুকুর ডাক ছাড়ে ঘেউ ঘেউ। আমি দেখি জানালা খুলে, আর দেখে না কেউ। ঝমাঝম ঝমঝম ঝমঝম ঝম বৃষ্টি পড়ে, গায়ের ঢেকে জল। বাসায় ভিজে পাখি সব করছে কোলাহল। বৃষ্টি পড়ছে মুষলধারে, মেঘ জমেছে আকাশ পাড়ে। সকাল বিজায় অজর ধারায়, বৃষ্টি ঝরে অবিরল। সকালতে আজিকে দেখেছি, নামেছে বৃষ্টির বাদল। আজকেও একটা কবিতা, কিন্তু কে পাঠাচ্ছে এইসব? আজকে আমি নিশ্চিত হলাম যে যেই এই মেসেজ পাঠাচ্ছে সে ভুল করে আমার নাম্বারে পাঠাচ্ছে না, কারণ এক ভুল কেউ বারবার করে না। আমি নাম্বারটায় কল দিলাম, কিন্তু ফোন বন্ধ। আমি চিন্তায় পড়ে গেলাম। আচ্ছা, আজকে আমার বার্থডে উইশ কলেজে আর বাসার গেটের সামনে যে করেছিল, সে আর এই মেসেজ দেওয়ার ব্যক্তি কি এক, নাকি দুজন আলাদা আলাদা? তাদের মধ্যে কি কোনো যোগসূত্র আছে? আমাকেই বা কিভাবে চিনে? নতুন একটি ভোর, নতুন একটি সকাল শুরু হলো। সারাদিন কার জন্য কি অপেক্ষা করছে তা কেউই জানে না। সারা রাত বৃষ্টি হয়েছে, তাই একটু প্রকৃতিও ঠান্ডা শীতল সিগ্ধ। প্রকৃতির শীতল হাওয়ায় বারবার কেঁপে উঠছে আমি। ফজরের নামাজ পড়ে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালটা উপভোগ করছি আমি। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর ছাদে চলে এলাম নিজের গাছগুলো কেমন আছে দেখতে। আমার একটা গোলাপ গাছে আজ ফুল ফুটেছে, তাই আমার মন খুশিতে ভরে উঠল। আমি ফুরফুরে মন নিয়ে নিচে নেমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তারপর নাস্তা করে আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে গেলাম। কলেজে পৌঁছে রিক্সা থেকে নেমে ভিতরে ঢুকে দেখি রিমি ফোনে কার সাথে যেন রাগারাগি করছে। আমার মনে হচ্ছে দুলাভাইয়ের সাথে। যাই দেখি গিয়ে। কিরে, কার সাথে কথা বলিস? আর কার সাথে কমু? দুলাভাইয়ের সাথে নিশ্চয়ই। হুম। কি হয়েছে, এত রাগ করছিস কেন? আরে মাঝে মাঝে হুদায় ঝগড়া করতে ভালো লাগে। কি, তুই দুলাভাইরে এমনি প্যারা দেশ রিমু? শোন, যে প্যারা সহ্য করে দিন শেষে ফিরে আসবে তাকেই বিয়ে করা উচিত, আর যে প্যারা সহ্য করতে পারবে না তাকে বিয়ে করলে জীবনটা পানসা হয়ে যাবে। তুই কি বলছিস এইসব? সব আমার মাথার উপর দিয়ে গেল। হয়েছে, তুমি বুঝবা না মনু, তুমি তো একটা নিরামিষ। হ্যাঁ, নিরামিষই ভালো। প্যারাহীন জীবন, এই রোজ রোজ কথা বলা, দেখা করা, ঘুরতে যাওয়া, এসব আমার দ্বারা হবে না। দেখ মনে, কোনো দিন যদি কাউকে ভালোবাসিস আর প্রেম করিস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। দূর, এসব প্রেম আমার ভাগ্যে নাই। আর আমি এত আগলা পিরিত পারিও না, তাই কেউ প্রেম করতেও আসবে না। যাদের প্রেম করতে ভাল লাগে না তারা কিন্তু এক সময় কাউকে গভীরভাবে ভালোবেসে ফেলে। তুই কি বলতে চাস? কিছুই না, তোর মতো গবেটের মাথায় এসব ঢুকবে না। রিমু, কি হয়েছে? তোরে কিন্তু আমি। আমাদের খুনসুটির মাঝে ক্লাসের ঘন্টা বেজে গেল, তাই আমি আর রিমি কলেজে চলে গেলাম। ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসে গল্প করছিলাম। এমন সময় হঠাৎ কালকে সে বখাটে ছেলেগুলো এসে আমার পায়ের উপর ঝাঁপিয়ে পড়ল। আমি একটু ঘাবড়ে উঠে দাঁড়ালাম। তারা সামনে কেঁদে কেঁদে আমার কাছে কালকের ব্যবহারের জন্য মাপ চাইছে। আমি একটু অবাক হলাম, তারা এমন করছে কেন? আর আমি তাদের দিকে খেয়াল করে দেখলাম তাদের শরীরে মায়ের দাগ স্পষ্ট। চোখ মুখে কেমন শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। তাদের চোখে মুখে প্রচণ্ড ভয় দেখা যাচ্ছে। কিন্তু তাদের সাথে কে এই কাজ করলো? আমি তাদের বললাম, আমার সাথে যেই ব্যবহার করেছেন সেই ব্যবহার আর কোনো মেয়ের সাথে করবেন না। মেয়েদের সম্মান করতে শিখুন। তারা কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। আমি তাদের আবার বললাম, আচ্ছা, আপনাদের চেহারার এই অবস্থা কেন? কে করেছে এসব আপনাদের সাথে? আমরা কিছু বলতে পারবো না। এতটুকু বলেই তারা এক প্রকার পালিয়ে গেল। বিষয়টা আমাকে প্রচণ্ড ভাবাচ্ছে। হঠাৎ কারো ধাক্কায় আমি ভাবনা থেকে বেরিয়ে এলাম। পাশে তাকিয়ে দেখি রিমি। আমি কিছু বলি না দেখে রিমি বলে উঠল, কি রে, কি ভাবছিস? ভাবছি ছেলেগুলোকে এই অবস্থা কে করলো?
যেই করুক একদম ঠিক করেছে। মেয়েদের সম্মান দিতে পারে না অসভ্যগুলো। এইসব ছেলেদের জন্যই আমরা মেয়েরা আজ কোথাও নিরাপদ নই। আমি কিছু বললাম না। কি রে, আবার কোথায় হারিয়ে গেলি? হ্যাঁ হ্যাঁ বল, কিছু বলছিলি? তুই এত কি ভাবছিস বল তো? আমি তোকে কত কিছু বললাম, তুই কিছুই শুনলি না। রাগ করিস না রিমু, শোন না, আমার মাথায় অনেক কিছু ঘুরছে, তাই একটু। হয়েছে, বুঝেছি। এবার আমাকে বল, তো কি নিয়ে এত ভাবছিস? জানিস, 2 দিন ধরে একটা অপরিচিত নাম্বার থেকে আমার ফোনে মেসেজ আসে। মানে মেসেজ বলতে কবিতা লিখে পাঠায়, কিন্তু কল দিতেই নাম্বার বন্ধ। আবার দেখ, কালকে আমার বার্থডে উইশ এভাবে, আজকেও আবার এই ছেলেগুলোকে এই অবস্থা। ছেলেগুলো বলতেও চাইলো না কে তাদের সাথে এমন করেছে। খেয়াল করেছিস তুই? আমি বলার পর কেমন পালিয়ে গেল। হ্যাঁ, ঠিক বলেছিস তুই। এইসব বিষয়গুলো আমাকে ভাবাচ্ছে। আমি বুঝতে পারছি না এইসব ঘটনা কি কাকতালীয় নাকি এমনিতেই হচ্ছে। আচ্ছা, তোর কি মনে হয় এমন ঘটনা কি একজনই ঘটাচ্ছে নাকি আলাদা আলাদা ব্যক্তি করছে? আমার মাথা তো কিছুই আসছে না রে। এখন আসবি না কেন? তুই না সব কিছুতেই সন্দেহের গন্ধ পাস? এখন গোয়েন্দাগিরি কর। আরে বাবা, আমি কি কোনো প্রফেশনালের গোয়েন্দা নাকি যে তোর এত জটিল কেস আমি সহজে ধরতে পারবো? চুপ থাক ভাই, আমার মাথা কাজ করছে না। আচ্ছা, এখন এগুলো নিয়ে এত টেনশন করিস না। চল বাসায় যাই, দেখা যাক সামনে কি হয়। ঠিক আছে চল। তারপর আমি আর রিমি একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা গল্পের বই পড়তে লাগলাম। বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছি মনেই নেই। মোবাইলের ক্রিং ক্রিং শব্দে ঘুম ছুটে গেল। মোবাইলটা হাতে নিয়ে দেখি রিমি ফোন দিয়েছে। আমার সাথে ঘুমটা নষ্ট করলো, তাই ফোনটা কানে ধরে দিলাম এক ঝাড়ি। এই সিরি, ফোন দিয়ে আমার ঘুমটা নষ্ট করলি কেন? তোর ঘুম ছাড়া কোনো কাম নাই? না নাই, তোর কি? পরীক্ষায় ডাব্বা পাইলে বুঝবি। চুপ থাক, কেন ফোন দিয়েছিস সেটা বল। আরে ওই যে কি? কি জানি বলার জন্য ফোন দিলাম। আমি কেমনে জানবো? ধুর ধুর, মনেই তো পড়ছে না। তুইও না? আচ্ছা, মনে পড়লে আবার ফোন দিস। আমি এখন উঠে ফ্রেশ হই। আচ্ছা। রিমির সাথে কথা বলা শেষ করে ফোনটা কেটে দিলাম, কিন্তু উঠতে ইচ্ছে করছে না, আলসেমি লাগছে। তাই মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম। এমন সময় টুং মেসেজের টোন বেজে উঠল। আবারও সেই অপরিচিত নাম্বার থেকে মেসেজটা ওপেন করলাম। আজ আমি একজন মায়াবতীর গল্প বলবো, যে প্রতিদিন তার গভীর কালো চোখে আঁকে মমতার কাজল, দীঘল চুলে বেঁধে রাখে ভালোবাসার বিনুনিতে, হাসিতে ছয় উচ্ছ্বাস আর অভিমানী হয় নীল। আমি আজ সেই মায়াবতীর গল্প বলবো। সেই মায়াবতী এক জাদুকর, তার চলার পথের ধুলো আলো বাতাস জানে সেই গল্প। তারা জানে কেমন করে সে আগলে রাখে আমায় মমতার বাঁধনে, কেমন করে সে দূর দেশে থেকেও হৃদয়ের সবচেয়ে কাছে থাকে, কেমন করে সে ঝড় বৃষ্টিতে ধরে রাখে হাত, কেমন করে সে ভোলায় আমার সকল ব্যর্থতা। সে মায়াবতী, সে জাদুকর, সে আমার আত্মজা। সে এখন অনেক দূর দেশের বাসিন্দা, 7 সমুদ্র পেরিয়ে তার সাক্ষাৎ পাওয়ার অপেক্ষায় থাকি। চাইলেও আর আমি তার কাছে যেতে পারি না তার নরমকালে আদর খেতে, বলতে পারি না আবল তাবল আমার যত কথা, শোনাতে পারি না তাকে নিয়ে আমার এই অর্থহীন কবিতা। সে এখন অনেক দূর দেশের বাসিন্দা। মায়াবতী কি এমনই হয়? চোখের কোণে অনেক বাইরে থাকে, হাত বাড়লে ছোঁয়া যায় না তাদের, মনের ঘরে সকল সময় ঘুরে বেড়ায় কিন্তু পাশে এসে বসে না, শুধু আশা জাগিয়ে রাখে হৃদয়ে। আশা আবার দেখা হবার কোনো এক ফাল্গুন ভোরে। আমি জানি দেখা হবে কোনো একদিন তার সাথে, যেদিন আমি মায়াবতীকে আমার অপেক্ষার কথা বলবো, আমার কান্নার কথা বলবো, বলবো আমার আশার কথা। সেদিন যত ফুল ফুটবে জানবে আমার অপেক্ষার কথা, সেদিন যত পাখি গাইবে শুনবে আমার ভালোবাসার কথা। এত সুন্দর কবিতা পড়লে কার না মন ভালো হয়ে যায়।
আমারও মনটা ফুরফুরে হয়ে গেল। অপরিচিত নাম্বারটায় কল দিলাম, কিন্তু নাম্বার বন্ধ। এটা তো রোজকার কাহিনী, তাই বেশি ভাবলাম না। দেখা যাক কতদিন এভাবে মেসেজ পাঠাতে পারি। একদিন না একদিন তো সামনে আসবেই, ততদিন না হয় অপেক্ষা করি। কিন্তু আমার মনে খটকা লাগছে। আমার কেন যেন মনে হচ্ছে এইসব ঘটনা একজন ব্যক্তিকেই ঘটাচ্ছে, শুধু আমি ধরতে পারছি না। আমাকে এই রহস্য খুঁজে বের করতেই হবে। সূর্যের আলো চোখে মুখে পড়তে ঘুম ভেঙে গেল। আড়মোড়া দিয়ে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে চোখ পড়তেই দেখি 7টা বেজে গেছে। তাই তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তারপর মোবাইলটা নিয়ে সেই অপরিচিত নম্বরে কল দিলাম, কিন্তু নাম্বার বন্ধ। আমি হতাশার নিঃশ্বাস ছাড়লাম। কিন্তু যে করেই হোক আমাকে রহস্য খুঁজে বের করতেই হবে। আজকে সারাদিন ফোন দিব, দেখা যাক কি হয়। এসব আকাশ পাতাল ভেবে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। কলেজে পৌঁছে আমি আর রিমি গল্প করছিলাম, এমন সময় কেউ একজন এসে বলে উঠল, আসসালামু আলাইকুম ঝোঁকরুটে রানী। আমি চোখ ছোট ছোট করে সামনে তাকিয়ে দেখি আরাফ দাঁড়িয়ে আছে। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে ঝগড়ুটে কেন বললেন? কারণ আপনার সাথে আমার যত কথা হয়েছে সবসময় ঝগড়াই করছেন, তাই নাম দিলাম। আর আপনি তো দুধে দেওয়া তুলসী পাতা। তা অবশ্য ঠিক, আমার মতো ভালো মানুষ আর দুটা নাই। কি? আপনি ভালো? তো আমি কি খারাপ? আমি কখন বললাম আপনি খারাপ? নিজেই তো বললেন। আমি কখন বললাম? আমি শুধু জিজ্ঞেস করলাম। চুপ থাকেন। এহ, এখন কেন চুপ থাকবো? নিজের কথায় নিজে ফেঁসে গেলেন তো, হা হা হা। এই, একদম হাসবেন না বলে দিলাম। হাসবো? একদম না। একদম হ্যাঁ। না বলছি কিন্তু। আমিও হ্যাঁ বলছি কিন্তু। ধুর, কি শুরু করলেন? আমি কি করলাম? আপনি তো ঝগড়া শুরু করলেন। আমি কিছু বললাম না। কি হলো এখন চুপ কেন? আপনি একাই বলুন, আমি আপনার সাথে পেরে উঠব না। হার মানলেন তাহলে? আপনাকে তো। আচ্ছা ঝগড়াঝাটি অফ। আপনার শরীর কি অবস্থা এখন? শুনলাম জ্বর আসছিল নাকি? আসছিল, তবে এখন আগের থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, ভালো না থাকলে কি আর ঝগড়া করতে পারতেন? আবারও? আচ্ছা বাবা, সরি সরি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। করেন। আপনি তো কোনো মেয়ের সাথে কথা বলতে চান না, তাহলে আমার সাথে কথা বললেন কেন? আমি মেয়েদের সাথে কথা বলতে চাই না বা বলি না তেমনটা নয়। যেসব মেয়ে গায়ে পড়া স্বভাব, আমি সেসব মেয়েদের একদম পছন্দ করি না। আর কলেজে প্রায় মেয়ে আমার সাথে কথা বলার জন্য উৎপেতে থাকে। এমন একটা ভাব মনে হয় আমার সাথে কথা বললে তাদের জীবন ধন্য। আবার প্রায় মেয়ের গায়ে পড়া স্বভাব, এক জন্য আমি মেয়েদের থেকে দূর থাকি। আর আমি অনেকদিন লক্ষ্য করছি একমাত্র আপনি আমায় নিয়ে কখনো সেভাবে ভাবেননি। আমি সিনিয়র সেভাবেই দেখেছেন, কোনো ক্রাশ ট্রাশ এইসব বলেননি। আপনার এই জিনিসগুলো আমার ভালো লেগেছে, তাই আপনার সাথে কথা বলি, বুঝলেন? কথা বলার মাঝে আরাফকে কে যেন ডাক দিল। আরাফ সেখানে চলে গেল। আমি এখনও সেখানে দাঁড়িয়ে আছি। আরাফের কথাগুলো মনে পড়ছে। ও বড়লোক হলেও ওর মধ্যে কোনো অহংকার নেই। ইস, সবাই যদি এতটা ভালো হতো। হঠাৎ কারো আলতো ধাক্কায় আমি ভাবনা থেকে বেরিয়ে এলাম। পাশ ফিরে দেখি রিমি আমার দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। আমি চোখ ছোট ছোট করে, কি হয়েছে, এভাবে হাসছিস কেন? কুছ কুছ হোতা হে বন্ধু। কুছ নেই হোতা। এ তুমি বললেই হলো নাকি? তোমার চেহারা চেয়ে অন্য কথা বলছে বন্ধু। আমি কেমন যেন প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। তোর নাকের সমস্যা, ডাক্তার দেখা। হ্যাঁ, এখন তো সবই বলবি, ধরে ফেলেছি না। তুই তোর আজারে প্যাঁচাল নিয়ে থাক, আমি গেলাম, টাটা। আরে আরে, একা যাস কেন? আমিও যাবো তো, চল। আমি আর রিমি একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে বের হলাম। সারাদিন ব্যস্ততার মধ্যে দিয়েই কেটে গেল। রাতে ঘুমাতে যাওয়ার সময় আরাফের কথাগুলো মনে পড়ল। আমার মধ্যে কেমন যেন একটা মুগ্ধতা কাজ করছে। কখন যে ওকে নিয়ে ভাবনার বিভোর হয়ে গেছি বুঝতেই পারিনি। হঠাৎ মোবাইলের মেসেজের টোনের আওয়াজে ভাবনা সেট পড়ল। সেই অপরিচিত নাম্বার থেকে মেসেজ, হয়তো আজও কোনো মিষ্টি কবিতা পাঠিয়েছে।
তাই আর দেরি না করে মেসেজটা ওপেন করলাম। আমার একটা মানুষ প্রয়োজন। প্রবল জ্বরে যেমন প্যারাসিটামল প্রয়োজন হয়, অথবা শরতের আকাশের দিকে একটিবার তাকানোর জন্য যে সময় প্রয়োজন হয়, শহরের রাস্তা কাঠফাটা রোদে যেমন একটু ছায়া প্রয়োজন হয়, ঠিক তেমন তৃষ্ণার্ত মানুষের এক গ্লাস পানির দরকার হয়। যেমন বছরের প্রথম বৃষ্টি গায়ে মাখা বা পূর্ণিমার রাতে একটিবার চাঁদ দেখে যে প্রয়োজনটা, তার থেকে কম কিছু নয়। আমার একটা বন্ধু প্রয়োজন, স্বস্তির নিজস্ব ব্যক্তিগত স্থান প্রয়োজন, ভরসা করার মতো কাঁধ আর মহামূল্যবান ভালোবাসা নামক অনুভূতি গচ্ছিত রাখার জন্য একটা মন প্রয়োজন। আমার একটা মানুষ প্রয়োজন। খুব সুন্দর একটা কবিতা। কবিতাটা পড়ে কেন যেন চোখের সামনে আরাফের চেহারা ভেসে উঠল। তাহলে কি আমি আরাফকে মিস করছি? কিন্তু কেন? আর সর্বপ্রথম আরাফের চেহারাটাই আমার মনে পড়লো কেন? কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। এই অনুভূতি কি কোনো নাম আছে? এসব আকাশ পাতাল ভাবছিলাম, হঠাৎ আবার একটা মেসেজের টোনের আওয়াজে ভাবনা থেকে বেরিয়ে এলাম। সেই অপরিচিত নাম্বার থেকে আবারও একটা মেসেজ। আমি অবাক হলাম। প্রতিদিন তো একটা কবিতা পাঠিয়ে ফোন অফ করে দেয়, তাহলে আজকে দুটো কেন? আমি তাড়াতাড়ি মেসেজটা ওপেন করলাম। মেসেজে লেখা, আমাকে খুঁজে লাভ নেই ম্যাডাম। প্রতিদিন এত খুঁজেন কেন? যখন সময় হবে তখন ঠিকই আপনার সামনে ধরা দিব। আপনি হয়তো ভেবেছেন আমি ভুল করে আপনাকে মেসেজ পাঠিয়েছি। হি হি হি, না, আমি জেনে বুঝেই আপনাকে মেসেজ দিই। এটা এখন আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আপনাকে মেসেজ না দিলে যেন আমার ভালোই লাগে না, আরো বেশি ভালো লাগে এই যে মেসেজ পাওয়ার পর আপনার চিন্তা ভাবনা জুড়ে শুধু আমিই থাকি। তবে এইটুকু বলতে পারি, আমাকে দেখার পর আপনি নিশ্চিত চমকে উঠবেন। সেদিন আপনার চেহারার রিয়াকশন দেখার জন্য আমি অনেক এক্সাইটেড। এই যে আমাকে দেখার জন্য আপনি উদগ্রীব হয়ে আছেন, এই জিনিসটা আমার বড্ড বেশি ভালো লাগে। আমার জন্য আপনি অপেক্ষা করে আছেন, আমাকে খুঁজে বেড়াচ্ছেন। আই লাইক ইট। তবে একটা কথা কি জানেন, আপনাকে না আমি বড্ড ভালোবেসে ফেলেছি। আপনার ওই ডাগর ডাগর কাজল কালো আখির প্রেমে আমি বড্ড খারাপভাবেই পড়েছি। কোনোভাবেই উঠতে পারছি না। আচ্ছা, কিভাবে উঠবো আমাকে একটু বলে দিবেন? তবে আমি না উঠতে চাই না। আমি যে আপনার মায়ে আষ্টে পিষ্টে জড়িয়ে গেছি, এখন আর চাইলেও বের হতে পারবো না। আপনি আমাকে একটু ভালোবাসবেন? সমস্যা নেই, আপনি সময় নিন। ততদিন না হয় আমি অপেক্ষা করব, কিন্তু আমি আপনার মনে আমার জন্য জায়গা করেই ছাড়ব। ইটস মাই প্রমিস। আজকে আর নয়, অনেক কথা ফেলেছি। এখন আপনি আমাকে নিয়ে ভাবতে থাকুন। আমি চললাম, টাটা। লাস্ট একটাই কথা বলবো, প্রচণ্ড ভালোবাসি আপনাকে। মেসেজটা পড়ে আমি অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছি। আমি সাথে সাথে নাম্বারটায় কল দিলাম, কিন্তু নাম্বার বন্ধ। তার মানে আমাকে মেসেজটা দিয়েই নাম্বারটা অফ করে দিয়েছে। আমি ভীষণ হতাশ হলাম। এটা কে? আমাকে বা কোথায় দেখেছে যে এত ভালোবেসে ফেলেছে? আমাকে জানতেই হবে এই লোকটা কে। বাই এনি চান্স এটা আরাফ নয় তো? কালকে রাতে ওসব আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন ঘুমের দেশে তলিয়ে গেছি বুঝতেই পারিনি। ফোনের ক্রিং ক্রিং শব্দে ঘুম ভেঙে গেল। ঘুমের মধ্যেই বিছানা থেকে ফোনটা নিয়ে নাম না দেখে ফোনটা কানে ধরলাম। ফোনটা কানে ধরতেই ওপাশ থেকে ভেসে এলো, কিরে কই তুই? বিছানায়। বিছানায় কি করিস? নাচতেছি। কিন্তু আমার তো মনে হচ্ছে তুই ঘুমাচ্ছিস। বিছানায় মানুষ না ঘুমিয়ে আর কি করে? আর কিছু করে না। রিমু, তুই কি ফাজলামি করতে এই সাত সকালে আমার ঘুমটা নষ্ট করলি? এই যে ম্যাডাম, এখন আর 7 সকাল নেই, অলরেডি 7:30-এর বেশি বাজে, আর 4:15-তে ক্লাস। তুই কলেজে আসবি না? কি বলিস, এত বেজে গেছে? হ্যাঁ ম্যাডাম, এখন তাড়াতাড়ি উঠেন। তুই কই, কলেজে? হ্যাঁ আরাফ আসছে কলেজে? হ্যাঁ আসছি তো। কেন? না এমনি। ব্যাপার? তোর ব্যাপারের গোষ্ঠী কিলাই। তুই তো আমারে পুরো কথাটাই কইতে দিলি না। চুপ থাক, আমি কলেজে আসতেছি। আচ্ছা আয়। রিমির সাথে কথা বলা শেষ করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। না খেয়ে আম্মুকে বললাম কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম।
আম্মু আমাকে পিছন থেকে অনেকবার ডেকেছে খেয়ে যাওয়ার জন্য, কিন্তু এখন খেতে গেলে আমার দেরি হয়ে যাবে আর ক্লাসও মিস হয়ে যাবে। তার থেকে বড় কথা, আরাফের উপর নজর রাখতে হবে আমাকে। এই রহস্যের উন্মোচন করতেই হবে। কলেজে পৌঁছে আশেপাশে তাকিয়ে দেখি আরাফ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বন্ধুদের সাথে হেসে হেসে কথা বলছে। আজকে ওকে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে পর্যবেক্ষণ করলাম। বেশি ফর্সা না, মানে আমরা যাকে শ্যামলা বলি আর কি। উজ্জ্বল শ্যামলা বর্ণের, চাপ দাড়ি, চুলগুলো সিল্কি হয়ে কপালের এক পাশে পড়ে আছে। ডার্ক ব্লু শার্ট, কালো জিন্স প্যান্ট, হাতে কালো রঙের ঘড়ি আর কালো জুতা, বেশ ভালোই মানিয়েছে। আরেকটা জিনিস হচ্ছে ওর হাসি। ওর হাসির জন্য ওকে আরও বেশি সুন্দর লাগছে। ছেলেদের হাসিও বুঝি এত সুন্দর হয়, আমার জানাই ছিল না। ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ওকে নিজের ভাবনায় বিভোর হয়ে গেছি বুঝতেই পারিনি। হঠাৎ কারো ধাক্কায় ভাবনা ছেদ পড়ল। ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখি রিমি ঠোঁটে রহস্যময় হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি চোখ ছোট ছোট করে বললাম, কি হয়েছে? কি হবে? এভাবে হাসছিস কেন? কই হাসছি? দূর, ভাল লাগে না কিন্তু। আচ্ছা, তুই এখানে দাঁড়িয়ে এত কিছু ভাবছিলি? কই কিছু না তো। আরাফ ভাইয়ের দিকে তাকিয়ে আবার বলছিস কিছু ভাবছিস না? আমি কেন আরাফের কথা ভাবতে যাব? তাই? তুই আরাফ ভাইয়ের কথা ভাবছিস না? না। তাহলে বল তো, আমি কখন তোর পাশে এসে দাঁড়িয়েছি? এই তো এখন। আপনার মুন্ডু, আপনি যতক্ষণ ধরে ভাবনার বিভোর হয়েছিলেন আমি ততক্ষণ ধরে আপনার পাশে এসে দাঁড়িয়েছি। আর আপনি ভাবনায় এত মশগুল ছিলেন যে কখন আপনার থেকে আরাফ ভাইয়া চলে গেছে সেটা আপনি বুঝতেই পারেননি। আমি অবাক হয়ে সামনে তাকিয়ে দেখি সত্যি আরাফ নেই। আমি কিছু না বলে একটু কাচুমাচু করে রিমির দিকে তাকালাম। রিমি ফিক করে হেসে দিয়ে বলল, হয়েছে, বুঝেছি। এবার বল তো ব্যাপারটা কি? কালকে রাতে এই মেসেজটা এসেছে দেখ। ফোন থেকে বের করে মেসেজটা দেখালাম। বাবা, এত ভালোবাসা! আমি নিরামিষ বন্ধুর কি তাহলে প্রেমে পড়ে গেল? উফ, তুই চুপ থাক রিমি। আমি এখনো বুঝতে পারছি না কে এগুলো পাঠাচ্ছে, আর তুই প্রেম নিয়ে পড়ে আছিস। কে হতে পারে এটা? সেটাই তো বুঝতে পারছি না। তবে আমি যেটুকু বুঝলাম, তোকে আড়াল থেকে কেউ একজন বড্ড বেশি ভালোবাসে। আমি কিছু বললাম না। কি রে, আবার কি ভাবছিস? কিছু না। আচ্ছা শোন, এসব নিয়ে টেনশন করিস না। তোকে বলছি তো, সময় হলে ধরা দিবে, ততক্ষণে একটু ধৈর্য ধর। তবে আমার কেন যেন মনে হচ্ছে এটা আরাফ ভাইয়া হলেও হতে পারে। কি যে বলিস? ওনার মতো এত বড় লোক ছেলে আমার মতো মেয়েকে ভালোবাসবে? আরাফ ভাইয়ার মধ্যে অহংকার নেই, উনি ধনী গরিব বিচার করে কাজ করেন বলে আমার মনে হয় না। আরেকটা কথা কি জানিস, ভালোবাসা কখন কিভাবে কার প্রতি হয়ে যায় সেটা কেউ জানে না। অপর মানুষটা গরিব না কি বড়লোক এইসব মাথায় থাকে না। ফ্যামিলি মানবে কি মানবে না, ওকে পাবো কি পাবো না, এগুলো ভাবনায় আসে না। তখন শুধু মনে হয় অপর মানুষটাকে না পেলে নিজে বেঁচে থাকার কষ্ট হয়ে যাবে। যে করেই হোক মানুষটাকে পেতেই হবে। এই আমাকেই দেখ না, কখন কি ভেবেছিলাম কাউকে ভালোবেসে ফেলবো, তবুও তো একজনকে ভালোবেসে ফেললাম। আমি মন দিয়ে রিমির কথাগুলো শুনছিলাম। রিমির কথাগুলো যতই শুনছি ততই যেন আরাফের কথা আমার মনে পড়েছে। এমন হচ্ছে কেন? আমার অজানা এই অদ্ভুত অনুভূতির কোনো নাম আছে কি? এসব ভাবছিলাম আর হাতে নখ কামড়াচ্ছিলাম। এটা আমার একটা বদ অভ্যাস বলতে পারেন। যখনই কোনো কিছু ভাবি তখনই নখ কামড়াই। হঠাৎ কারো কথায় ভাবনা ছেদ পড়ল। সামনে তাকিয়ে দেখি আরাফ দাঁড়িয়ে আছে। আপনার কি ক্ষুধা লাগছে মিস? কিছু খাবেন? না তো, কেন? যেভাবে নখ কামড়াচ্ছেন তাতে মনে হলো আপনার ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগলে বলুন, আমি কিছু নিয়ে আসি। তবুও এই বেচারার নখগুলোকে ছেড়ে দিন। ওরা আপনার দাঁতের নিচে গিয়ে বাঁচা বাঁচা করে কান্না করছে। আমি কিছুক্ষণ চোখ ছোট ছোট করে আরাফের দিকে তাকিয়ে থেকে ফিক করে হেসে দিলাম। মানুষটা অনেক মজার তো। বাহ, ঝগড়ুটে টানি, আবার হাসতেও পারে না কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারি। তাহলে সারাক্ষণ ঝগড়া করেন কেন? আপনি ঝগড়া শুরু করেন তাই আমি করি। হ্যাঁ না হ্যাঁ।
বললেই হলো নাকি? আমি মোটেও ঝগড়া করি না। করেন, করেন না? 100 বার করেন। 1000 বার করেন না? আমি কিছু না বলে আবার হেসে দিলাম। আমার দেখা দেখি আরাফও হেসে দিল। মানুষটার সাথে ততক্ষণ যেন আমার সব টেনশন চলে যায়, আমিও যেন একটা বাচ্চা হয়ে যাই। কি অদ্ভুত ব্যাপার। আচ্ছা মিস, আবার পরে কথা হবে, এখন আসি। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আরাফ বিদায় নিয়ে চলে গেল। আমি আর রিমু একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে বের হলাম। ইদানিং আমাদের কলেজের রাস্তাটায় প্রচুর জ্যাম লেগে থাকে, আজও তার ব্যতিক্রম নয়। জ্যামে আটকে আছি, প্রচুর বিরক্তি লাগছে। আশেপাশে তাকাতে তাকাতেই হঠাৎ এক জায়গায় আমার চোখ আটকে গেল। আরাফ কিছু গরিব ছেলে মেয়েদের খাবার কিনে দিচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি মুগ্ধ চোখে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। হঠাৎ জ্যাম ছুটে যাওয়ায় রিক্সা তার আপন গতিতে চলতে লাগলো। যতক্ষণ না আরাফ আমার চোখের আড়াল হচ্ছে ততক্ষণ তাকিয়েছিলাম আর মনে মনে ভাবতে লাগলাম, বড় লোকেরাও বুঝি এত ভালো হয়। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। সারাদিন ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গেল। সন্ধ্যার সময় পড়তে বসলাম, কিন্তু আজ কোনো মেসেজের টোন বাজছে না। কিন্তু কেন? সন্ধে হতে দেরি, ওনার মেসেজ পাঠাতে তো দেরি না। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি, 7টা 8টা 9টার বেশি বেজে গেল, কিন্তু কোনো মেসেজ আসলো না। আমি ভিতরে ভিতরে খুব অস্থির হয়ে আছি। কিন্তু কেন? আমি মেসেজের জন্যই বা কেন অপেক্ষা করছি? উত্তরটা আমার অজানা। আমার এমন অনুভূতি হচ্ছে কেন? এসব ভাবছিলাম, হঠাৎ মেসেজের টোনের আওয়াজে আমার ধ্যান ভাঙলো। আমি একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা 13 বাজে। তারপর ফোনের দিকে তাকাতেই দেখি সেই অপরিচিত নাম্বার থেকে মেসেজ। আমার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। আমি মেসেজটা ওপেন করলাম। কি ম্যাডাম, আমাকে মিস করছিলেন বুঝি? হি হি হি, আমি জানি আপনি আমাকে মিস করছিলেন, আমার মেসেজের জন্য অপেক্ষা করছিলেন, বারবার ঘড়ি আর ফোনের দিকে তাকাচ্ছিলেন যে মেসেজ আসলো কি না। এই যে এখন আমার মেসেজ পেলেন, তাতেই আপনার অজান্তে ঠোঁটের কোণে মুচকি হাসি উকি দিয়েছে। এই হাসিতে তো আমি বারবার মরতে চাই। এখন আপনি ভাবছেন আপনার এসব কাণ্ড কারখানা কথা আমি জানলাম কিভাবে? কি তাই তো? প্রিয়তমা কখন কী করতে পারে সেগুলো যদি আমি নাই জানি, তাহলে কেমন প্রেমিক পুরুষ হলাম? আজকে ইচ্ছে করেই কোনো মেসেজ দেইনি, দেখতে চেয়েছি আপনি আমাকে কতটুকু মিস করেন। তারপর তো দেখলাম যে না, থাক, আর কিছু বলবো না। আপনি এখন আমাকে নিয়ে ভাবুন, আমার নাম্বারে কল দিয়ে নাম্বার বন্ধ পেয়ে হতাশার নিঃশ্বাস ছাড়ুন, সেগুলো আমি একটু অনুভব করি কেমন। এখন আপনি মনে করতে পারেন যে আমি কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা, কিন্তু আসল কথা হলো আপনাকে ভালোবেসে আমি পাগল হয়েছি। আগে কখনো কোনো মেয়ের জন্য এতটা পাগলামো করিনি। আমার নিজের কাছেই মাঝে মাঝে অবাক লাগে। তাই যাই হোক, আপনাকে আমি অসম্ভব ভালোবাসি। মেসেজটা পড়ে আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। আর কত চমকে উঠব? প্রতিদিনই এমন কিছু কথা বলে আমি চমকে উঠি। এটা আরাফ নয় তো? আর যদি আরাফই হয়, তাহলে ও কি সত্যি আমাকে এতটা ভালোবাসে? আজ শুক্রবার, কলেজ ছুটি, বাইরে যাওয়ার নেই, কোনো কাজও নেই, তাই পড়ে পড়ে ঘুমাচ্ছি। আর এদিকে আম্মু চিল্লাচিল্লি করে সারা বাড়ি মাথায় করেছে। হঠাৎ মুখের উপর কী যেন একটা অনুভব করলাম, তাই পিটপিট করে চোখ খুলে দেখি, ও মা, মশারির এক কোণা খুলে আমার মুখের উপর পড়ে আছে। আমি জানি এটা আমার আম্মুরই কাজ, আমাকে ঘুম থেকে ওঠানোর জন্যই এইসব অ্যাপ্লাই করে, তাই আর কি। আড়মোড়া দিয়ে উঠে বসলাম। এখনও যেন ঘুমে দু চোখ ভেঙে আসছে, কিন্তু আর 1 মিনিটও ঘুমালে আম্মু আমাকে আসতে রাখবে না। কি জ্বালা! ঘুম কাটতেই ফোনটা নিয়ে একটু ফেসবুকে ঢুকলাম। একটা পোস্ট দেখে একটু মুচকি মুচকি হাসলাম। ও মা, কোথা থেকে আম্মু তেড়ে এসে বলে উঠল, এই তুই হাসছিস কেন রে? কার সাথে কথা বলিস? আমি একটু চমকে উঠে বললাম, কারোর সাথে না তো। তাইলে তুমি ভ্যাটকাস কেন? কই? আমি দেখি নাই? আমারে তোর কানা মনে হয়? না, তুমি তো চশমা পরো, কানা হইবা কেন? এছেরি ফাজলামো বন্ধ কইরা বল, কার লগে কথা কইয়া ভ্যাটকাস? প্রেম করস তুই? এসব কি বলতাছ আম্মু? আমি প্রেম করতে যাবো কেন? তাও ঠিক, প্রেম করতে গুণ লাগে, আর তুই যে নিরামিষ, তোর সাথে কেউ প্রেম করবে না।
আম্মু! চুপ থাক। এই বলে আম্মু চলে গেল। আমি এখনো আম্মুর যাওয়ার পানে তাকিয়ে আছি। আম্মু এসব কি বলে গেল? সব কথাই আমার মাথার উপর দিয়ে চলে গেল। প্রেম করতেও বুঝি গুণ লাগে? কী সব কথাবার্তা! হায় আল্লাহ! দুপুরে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নিলাম। আজকে যেন সময় কাটছেই না। প্রতিদিন কলেজ যাই, অন্যান্য কাজে ব্যস্ত থাকি। সময় যে কোন দিক দিয়ে চলে যায় তাই বুঝতেই পারি না। সারাদিন শুয়ে বসে থেকে শুধু বোরিং হচ্ছি। তাই একটি গল্পের বই নিয়ে বসলাম। কিছুক্ষণ পর আম্মু ডাক দিয়ে বলল, আম্মু আর আব্বু নাকি একটু বাইরে যাবে, ফিরতে ফিরতে রাত হতে পারে। আমি যেন বাসার খেয়াল রাখি। তারা চলে গেল। আমি একা একা কী করবো ভেবে পাচ্ছি না, তাই টিভি ছেড়ে দেখতে লাগলাম। হঠাৎ কলিং বেল বেজে উঠল। আমি একটু চমকে উঠলাম, কারণ একটু আগে আম্মু আব্বু বাইরে গেল। তাহলে এখন কে আসছে? ওনারাই আবার চলে আসছে না তো? এসব ভাবতে ভাবতে দরজা খুলে একটু দিয়ে দেখি কেউ নেই। আমি একটু অবাক হলাম, ভাবলাম হয়তো কোনো বাচ্চা দুষ্টুমি করে দিয়েছে। যখনই দরজা আটকাতে যাব তখনই নিচের দিকে আমার চোখ আটকে গেল। একটা পার্সেল, আর উপরে আমার নাম লেখা। আমাকে আবার কি পার্সেল পাঠালো? আমি তো কিছু অর্ডার করিনি। তাহলে পার্সেলটা নিব কি নিব না এসব ভাবতে ভাবতে একটু ঝুঁকে পার্সেলটা নিয়ে নিলাম। পার্সেলটা নিতে গিয়ে আরেকটা জিনিস দেখে আমি অবাকের চরম পর্যায়ে চলে গেছি। পার্সেলের পাশে একটা সিলের ব্রেসলেট পড়ে আছে। ব্রেসলেটটা আমার ভীষণ চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি মনে করতে পারছি না। আমি ব্রেসলেটটা আর পার্সেলটা নিয়ে আমার রুমে গেলাম। তারপর ব্রেসলেটটা নিয়ে অনেকক্ষণ উল্টে পাল্টে দেখার পর মনে পড়লো এটা তো আমি আরাফের হাতে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, আরাফই তো এটা সবসময় পরে থাকে। তাহলে এই পার্সেল আরাফ দিয়ে গেছে। আর বেশি কিছু না ভেবে আমি পার্সেলটা খুললাম। পার্সেলটার ভিতরে কালো আর সাদা কম্বিনেশনের একটি শাড়ি। শাড়ির উপরে আবার স্টোনের কাজ করা। সত্যি শাড়িটা অনেক সুন্দর। সাদা আর কালো, দুই মোট কাচের চুড়ি, 4টা স্টোনের মোটা বালা, এক জোড়া ঝুমকো, একটা পায়েল, একটা মেহেদি, বেলি ফুলের মালা চুলে পরার জন্য, একটা লাল গোলাপ, 2টা কিটক্যাট চকলেট আর আর ছোট একটা চিরকুট। আমি কিছুক্ষণ অবাক হয়ে পার্সেলটার দিকে তাকিয়ে থেকে চিরকুটটা খুললাম। তাতে লেখা, সভ্যতার অন্তে সভ্যতার আদিতে তুমি এসেছ লেখকের কলমে, শিল্পীর তুড়িতে জীবন ক্যানভাসে আঁকাবাঁকা টানে। সুতমা, আমার তোমাকে চাই প্রতিটি জন্মে প্রতিটি ক্ষণে। পৃথিবীর আনন্দে জীবনের ছন্দে তোমাকে দেখেছি কথাহীন ভাষায় দৃষ্টির গভীরে। হাতে হাত ধরে হেঁটে চলা সুদূর প্রিয়সী আমার, তোমাকেই চাই প্রতিটি মুহূর্তে অন্তরে অন্তরে। বসন্তের শাড়িতে বসন্তের রঙে তোমাকে পেয়েছি খোপায় বাঁধা কাঠবেলির ঢঙে। চুরির শব্দে মেহেদি রাঙা হাতে সুন্দরী তমা আমার, তোমাকেই চাই আমার কবিতার খাতাতে। কবিতাটা পড়েই আরাফের চেহারা আমার চোখের সামনে ভেসে উঠল। চিরকুটটা আর শাড়িটা কিছুক্ষণ বুকে জড়িয়ে ধরে বসে রইলাম। আরাফকে কেন জানি না ভীষণ মিস করছি। তাহলে কি আমিও আরাফকে ভালোবাসতে শুরু করেছি? এই পার্সেল আর রোজ রোজ এই মেসেজ যে আরাফই পাঠায় সেটা একটু হলেও এখন আমার কাছে পরিষ্কার। কিন্তু আমার ভালো করেই নিশ্চিত হতে হবে। আরাফকে হাতে নাতে ধরতে হবে। ওকে বুঝতে দিব না যে ওর চালাকি আমি ধরে ফেলেছি। কিন্তু আরাফ যদি সত্যি আমাকে ভালোবাসে তাহলে ওর ফ্যামিলিকে আমাকে মানবে। যতই হোক ওরা তো অনেক বড় লোক, আর ফ্যামিলি নিশ্চয় চায় তাদের মতোই কোনো বড়লোক ঘরের মেয়ের সাথেই আরাফের বিয়ে দিবে। এসব ভেবে একটু মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠল। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি রিমি ফোন দিয়েছে। আমি মুচকি হেসে ফোনটা কানে ধরলাম। ওপাশ থেকে বেশি আসলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? জি আমিও আলহামদুলিল্লাহ। কি করছেন? বোন থাম থাম, তোর মুখে এত ভালোভাবে কথা আমার হজম হচ্ছে না। দেখলাম এভাবে কথা বললে তোর রিয়াকশন কি হয়। হুঁ, ঢং। কি করিস? আরাফকে মিস করি। কি কি বললি? আরে ভাই আসতে এত জোরে চিল্লাস কেন? আমার কান তো ফেটে যাবে। না ভাই, তুই কি করলি? এটা আমার বিশ্বাস হইতেছে না। আরাফ ভাইয়াকে ভালো টালো বেশি ফেললি নাকি? মনে হয়।
ওই সেরি মনে হয় কি, ঠিক করে বল। আচ্ছা শুন তাহলে। বল। অতঃপর বিকেলের সব ঘটনা সম্পূর্ণ খুলে বললাম রিমিকে। উফ, কি রোমান্টিক ব্যাপার স্যাপার। কি এর মধ্যে কি পান্তাবাতে কি? এই কথা বললি কেন? আমি এখনো পুরোপুরি নিশ্চিত না এটা আরাফি কিনা। তুই আমারে বলদ বুঝাও শোনা। তুমি ব্রেসলেট পাইছো, নিজেও সন্দেহ করছো? চুপ থাক, কয়েকদিন আগে আরাফের উপর নজর রাখবো, তারপর হাতে নাতে ধরবো। আচ্ছা ঠিক আছে দোস্ত, আমি আছি তোর সাথে। আলাবু। আল্লাহ বুটু। এভাবে আবার কিছুক্ষণ কথা বলা শেষ করে ফুল রেখে দিলাম। মাগরিবের আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়তে বসলাম। 8:30টার দিকে মেসেজের টোন বেজে উঠল। এমন সময় কি মেসেজ পাঠাতে পারে আপনাদের অজানা নয়। মোবাইলটা নিয়ে মেসেজে ওপেন করলাম। প্রতীক্ষার প্রহর চেয়ে বসে আছে বেদনা, নিবিড় কপনে শীতের যন্ত্রণায় উঠে কান্না। উজান ভাটির তীরে ঢেউ ভেসে যায় চেতনা, পরশ পাথর কুড়িয়ে ধনুকের মতো করে ছলনা। রাত নির্ঝর, কত পাহাড় পর্বত ছিল বসবাস। যুগ যুগান্তরে কান্নার সাথে ভাগ্য নিয়ে করি হতাশ। আকাশে জোনাকি নেমে আসে ঘরে ফিরে, নদীর জলে বুক ভাসিয়া কান্না করি মায়া জলে। আকাশ বাতাস আধারে আলো নিভিয়ে যাবে, তোমার আমার প্রেমের পরশে ভালোবাসা থাকবে। তোমাকে ডাকিয়া মায়াবীর রাঙা মুখটি বলে, প্রিয়ার ভালোবাসার টানে আমি যাই চলে। অন্তরেতে শিশির অনুভব করি, প্রেম আঙিনায় মুক্তি পেলে তোমাকে ধরি। পথে প্রান্তরে ভালোবাসার মূল্য আছে, প্রেমের পরশে মূল্য চলে গিয়েছে। আমি মুগ্ধ হয়ে কবিতা পড়লাম। কবিতার প্রতিটা লাইন আমাকে আরাফের কথা মনে করিয়ে দিচ্ছে। আমি ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে আবার একটা মেসেজ। আমি দেরি না করে মেসেজটা ওপেন করলাম। আসসালামু আলাইকুম মিস, কেমন আছেন? আজকে বিকেলে একটা পার্সেল পেয়েছিলেন না? সেটা কিন্তু আমি পাঠিয়েছি, খুলে দেখেছেন নিশ্চয়ই। কেমন লাগলো জিনিসগুলো? আমি জানি শাড়িটা আপনার অনেক পছন্দ হয়েছে। শাড়িটা পেয়ে তো আপনি একদম বুকে জড়িয়ে ধরে বসেছিলেন, তাই না? কী ভাবছেন? তো আমি এটা কীভাবে জানলাম? আমি যে আপনার মনে নিজের জন্য জায়গা করতে একটু একটু করে সক্ষম হচ্ছি, তা আমি ভালো করে বুঝতে পারছি। আমার মনে হয় আপনি নিজের বেশ কিছুটা জায়গা আপনার মনে তৈরি করে ফেলেছি। আমি ঠিক বললাম তো? এক্ষুনি লজ্জা পাবেন না। আমি আমার দেওয়া শাড়ি অলংকারে সজ্জিত আমার প্রিয়তমার লজ্জারাঙা মুখ আমি নিজের চোখে দেখতে চাই। আমি আমার প্রিয়তমার লজ্জারাঙা লাজুক হাসিতে বারবার ঘায়েল হতে চাই। আপনি কি আমার দেওয়া শাড়িতে নিজেকে জড়াবেন? আমার দেওয়া অলংকারে নিজেকে সাজিয়ে তুলবেন? কিন্তু একটা শর্ত আছে, আপনি নিজে খোঁপায় কোনো ফুল পরতে পারবেন না। আপনার খোঁপায় আমি যত্ন করে ফুলের মাথা গেঁথে দিব, কেমন? ও হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু আপনাকে এত আপনি আপনি করতে পারবো না। আপনাকে যেদিন প্রপোজ করব সেদিন থেকে আপনাকে আমি তুমি করে বলবো, ঠিক আছে? আর আপনি আমাকে তুমি করে বলবেন। আপনি আপনি বললে কেমন পরপর লাগে। আপনি তো আমার পর নন, একান্তই আমার ব্যক্তিগত নিজের মানুষ। তাই তো আমি জানি আপনি আমাকে দেখার লোভ সামলাতে পারছেন না। খুব করে চাইছেন আমি কে জানার জন্য। তবে আর বেশি অপেক্ষা করব না আপনাকে। এবার সময় এসেছে আপনার সামনে আসার। খুব শীঘ্রই আপনার সামনে এসে আপনাকে চমকে দিব। হি হি হি। এখন আমাকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ুন, বেশি রাত জাগবেন না একদম। ভালোবাসি। মেসেজটা দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেছি। এভাবে কাউকে এতটা ভালোবাসা যায় বুঝি? ওনার প্রতি আমার মুগ্ধতা আরও বেড়ে গেল। আমি সত্যি ওকে নিয়ে ভাবতে ভাবতে কখন ঘুমের দেশে তলিয়ে গেছি বুঝতেই পারিনি। সারা রাত বৃষ্টি হয়, প্রকৃতি একটু স্নিগ্ধ শীতল ঠান্ডা। প্রকৃতির সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বেড়ে গেছে। এখনও আকাশে মেঘলা হয়ে আছে। তাই কলেজে যাব কি যাব না ভাবতেছি। রিমিকে কল দিলাম। হ্যালো। হ্যাঁ বল। কই তুই? কলেজ যাচ্ছিস? তুই যাবি না? আরে যদি আবার বৃষ্টি হয়, যাব কি যাব না ভাবতেছি। কলেজে আজকে নাকি পরীক্ষার জন্য নোটিশ দিবে। তুই কার থেকে জানলি? স্যারকে ফোন দিছিলাম। আজকে ইম্পর্টেন্ট ক্লাস না থাকলে আমিও যেতাম না। আচ্ছা তাহলে আমিও যাবো, আসতেছি। আচ্ছা আয়।
রিমির সাথে কথা বলা শেষ করে ফোনটা কেটে ফ্রেশ হয়ে একটা হালকা গোলাপি রঙের ড্রেস পরে নিলাম। চুলগুলো আঁচড়ে বেনি করলাম। হালকা একটু কাজল আর হালকা একটু লিপস্টিক দিয়ে কলেজের ব্যাগটা নিয়ে ডাইনিং টেবিলে চলে গেলাম। নাস্তা করে আম্মুকে বলে কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। কলেজে পৌঁছে দেখি রিমি ক্যাম্পাসে বসে বসে মোবাইলে কী যেন করছে আর মিটিমিটি করে হাসছে। আমি জানি ও দুলাভাইয়ের সাথে চ্যাটিং করতেছে, তাই একটু খোঁচা মারতেই এগিয়ে গেলাম। রিমি, ওই দেখ তোর পিছনে তেলাপোকা। কই কই তুই আমার সাথে ফাজলামি করলি কেন? তুমি পিরিত করতেছিলা, তাই একটু ডিস্টার্ব করলাম। চুপ কর হতচারি। আমার দিনও আসতেছে। তুই খালি প্রেম শুরু করো, তারপর দেখবা আমি কি করি। শর। এখন কেন শাম্মু? চুপ কর রিমিমা। আচ্ছা শোন, আজকে আরাফ আসেনি নাকি? দেখছি না যে। বাবা, চোখে হারাচ্ছ বুঝি? তোর মাথা, বললাম না নজর রাখবো। আগে নিশ্চিত হই। আমিও তো দেখি নাই, মনে হয় আসে নাই। আমার মনটা খারাপ হয়ে গেল। কই দেখি দেখি, আমার নিরামিষ বন্ধুর মুখের উপর মেঘ ভর করলো কেন? ধুর, তুই থাক, আমি ক্লাসে গেলাম। এই বলে আমি ক্লাসরুমের দিকে হাঁটা ধরলাম। পিছে থেকে রিমি দৌড়ে এসে আমার হাত টেনে ধরে হাঁপাতে হাঁপাতে বলল, গেটের দিকে তাকিয়ে দেখ কে এসেছে। আমি ওর কথা মতো গেটের দিকে তাকাতেই দেখি আরফ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। আজকে বোধহয় কলেজে আসতে ওর লেট হয়ে গেছে। ওকে দেখি আমার ঠোঁটের কোণে মুচকি হাসি উকি দিল। হঠাৎ ক্লাসের ঘন্টা দেওয়ায় আমি একটু চমকে উঠলাম। সবাই যে যার ক্লাসে চলে যাচ্ছি। আমার সামনে দিয়ে আরব যাওয়ার সময় একটা মুচকি হাসি দিয়ে বলল, হাই চোখরুটলে রানী, ক্লাসে লেট হয়ে যাচ্ছে তো চলুন। এতটুকু বলি আরাফ ক্লাসে চলে গেল। আমি আর রিমো আমাদের ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে আমি আর রিমি ক্যাম্পাসে বসে বসে গল্প করছিলাম। এমন সময় আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি উকি দিল। ভাবলাম যাই, আরাফকে একটু পরীক্ষা করি। যেই বাবা সেই কাজ। আশেপাশে তাকিয়ে দেখি আরাফ একটা গাছের নিচে দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে। আমি রিমিকে বলে আরাফের দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম। আমাকে দেখে আরাফ মুচকি হেসে ফোনটা কেটে দিয়ে বলে উঠল, আজকে সূর্য কোন দিক থেকে উঠলো রে? জগরুট রানী নিচ থেকে আজ আমার সামনে আসলো। আমাকে সবসময় জগরুটে রানী বলবেন না তো। আমি মোটেও সবসময় ঝগড়া করি না। কিন্তু আমার সাথে যতবার কথা হয়েছে ঝগড়াই তো করছেন। আপনি শুরু করেছিলেন। একই, হ্যাঁ। আমার মতো ইনোসেন্ট বাচ্চার সাথে এমন করতে আপনার বুক কাঁপে না? ওয়েট, আমি এতটা নিতে পারছি না। মানে আপনি বাচ্চা, আজকে বিয়ে দিলে কয়েকদিন পর নিজেই মা হয়ে যাবেন আর উনি আসছে বাচ্চা সাজতে। আমি কিছুক্ষণ ছোট ছোট চোখ করে আরাফের দিকে তাকিয়ে থেকে ফিক করে হেসে দিলাম। আমার দেখা দেখি আরাফও হেসে দিল। হঠাৎ আমার চোখ পড়ল আরাফের হাতের দিকে। তাকিয়ে দেখি হাতে ব্রেসলেটটা নেই। আমি একটা মেকি হাসি দিয়ে বলে উঠলাম, ও মা, আপনার হাতের ব্রেসলেটটা কই? আপনি না ওটা সবসময় পরে থাকেন? আরাফ একটু চমকে উঠে হাতের দিকে তাকিয়ে বলে উঠল, তাই তো, কোথায় গেল? আমি তো খেয়াল করিনি, কোথাও পড়ে গেছে হয়তো। আমি ব্যাগ থেকে ব্রেসলেটটা বের করে বললাম, এটা কি না দেখুন তো। হ্যাঁ, এটাই তো। আপনি কোথায় পেলেন? আমার বাসার দরজার সামনে। মানে? মানে কালকে বিকেলে আমার জন্য একটা পার্সেল এসেছিল, সেটা নিতে গিয়েই সেখানে এটা পাই। ওখানে কিভাবে গেল? সেটা তো আমারও প্রশ্ন। আরাফ আমতা করতে থাকে। আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। হঠাৎ পিছন থেকে কে যেন আরাফকে ডাক দেয়। আরাফ যেন হাঁপ ছেড়ে বাঁচল। একটা বোকা বোকা হাসি দিয়ে আরাফ আমার সামনে থেকে পালিয়ে যায়। আমি ধরতে পেরেছি যে এই কাজগুলো আরাফই করে। সেদিনের মতো আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি ফ্রেশ হলাম। সারাদিনের ব্যস্ততায় কখন যে সময় কেটে গেছে বুঝতেই পারিনি। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল, কিন্তু আজ আর কোনো মেসেজ আসছে না। আরও কিছুক্ষণ অপেক্ষা করতে করতেই রাত 11:30টায় মেসেজের টোন বেজে উঠল। ওপেন করলাম। কিছু মানুষ জীবনে এক মুহূর্ত তৈরি করে অজানা ভালোবাসা, প্রীতি,
তারা একদিন হারিয়ে যায়, রেখে যায় ভোলে না পারা কিছু স্মৃতি। মানুষগুলো ক্ষণিকের জন্য জীবনে এসে ভরে দেয় মন, কিন্তু তাদের স্মৃতিগুলো ভুলতে লাগে সারাটি জীবন। তাদের কখনো ইচ্ছা হয় শুনতে ভালোবাসি তোমায়, তারা বোঝে না বিষণ্ণতা আর নীরবতায় কিভাবে কাঁদায়। কবিতাটা দেখে আমার মন খারাপ হয়ে গেল। এমন একটা কবিতা কেন দিল? সবসময় দেয় ভালোবাসার কবিতা, যেটা পড়লেই মন ভালো হয়ে যায়। আর আজকে দিল এমন বিষাক্ত ভরা একটা কবিতা। হঠাৎ আমার শূন্যতা কাজ করছে। আমার ভয় হতে লাগলো, আরাফকে হারিয়ে ফেলার ভয়। আমি যে ওকে ভালোবেসে ফেলেছি, যেই ভালোবাসার দুজন দুজনকে হারানো ভয় থেকে, সেই ভালোবাসাটাই টিকে থাক বছরের পর বছর। হঠাৎ আরেকটা মেসেজের টোনের আওয়াজে আমার ভাবনায় সেট পড়ল। মেসেজে লেখা, ম্যাডাম দেখে মন খারাপ হয়ে গেল। এতটুকু কবিতা পড়ে মন খারাপ হয়ে গেল কেন? মান অভিমান ঝগড়া খুনসুটি এসব নিয়েই তো ভালোবাসা। ভালোবাসা যেমন আনন্দ থাকে তেমন বিষাদও থাকে, তাই বলে কেউ কাউকে ছেড়ে যাবে না। এই যে আপনি মুখ গোমড়া করে আছেন, সেটা কিন্তু আমার একদমই ভালো লাগছে না। তাড়াতাড়ি হাসি ফুটিয়ে ঘুমিয়ে পড়ুন কেমন? আর ছোট ছোট বিষয়ে মন খারাপ করবেন না একদম। ভীষণ ভালোবাসি। আরাফ সত্যি ম্যাজিক জানে। ওর কথা শুনলেই আমার কেন যেন মন ভালো হয়ে যায়। ওর সাথে থাকলে আমার সব টেনশন চলে যায়। নাকি ভালোবাসা মানুষের সব কিছুই ভালো লাগে। এইসব ভাবতে ভাবতেই ঘুমের দেশে তলিয়ে গেলাম। পরের দিন আম্মুর ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে কলেজে চলে গেলাম। ক্লাস শেষ করে একটা গাছের নিচে উদাস মনে বসেছিলাম, কারণ আজকে রিমে আসে নাই আর আমাকে একটুও বলে নাই, তাই একা একা লাগছিল। হঠাৎ কেউ একজন আমার পাশে এসে বসলো। ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখি আরাফ। আমি কিছু না বলে আগের মতোই বসে রইলাম। আমাকে কিছু বলতে না দেখে আরাফ বলে উঠল, কি হয়েছে? মন খারাপ? কি হয়েছে? কথা বলবে না? মন খারাপ কেন? রিমে আসেনি তো তাই। এই জন্য তো মন খারাপ করা লাগে, হয়তো কোনো কারণে আসতে পারেনি। হুম। আরে বাবা, এত মন খারাপ করা লাগে? ফোন দিয়ে কথা বলে নিন, তাহলে ওরা বাসায় চলে যান। সারপ্রাইজড হয়ে যাবে রিমি। কথাটা শুনে খুশি হয়ে গেলাম। অনেক দিন ওর বাসায় যাওয়া হয় না, এই সুবিধাতে না হয় চলে যাই। আমি মুচকি হেসে আরাফের দিকে তাকালাম। কি মিস, আইডিয়া কেমন? দারুণ। হি হি হি। আচ্ছা, তাহলে পরে কথা হবে আবার। আচ্ছা। এতটুকু বলি আরাফ চলে গেল। আমি সেভাবেই বসেছিলাম। হঠাৎ একটা মেসেজের টোনে আওয়াজ পেলাম, কিন্তু আমার ফোনে তো কোনো মেসেজ আসেনি। তাহলে আশেপাশে তাকিয়ে দেখি আরাফ সেখানে বসেছিল। সেখানে আরাফের ফোন। তার মানে আরাফ ফোন রেখে চলে গেছে। এখন কী করব? হঠাৎ আমার ফোনের দিকে চোখ পড়ল। মেসেজ আসার ফোনের আলো জ্বলে উঠেছে, আর ওয়ালপেপারে একটা মেয়ের চোখের ছবি দেখা যাচ্ছে। মেয়েটাকে দেখার খুব কৌতূহল হলো। ফোনটা ধরবো কি ধরবো না ভাবতেছিলাম। যতই হোক, কাউকে না বলে তার পার্সোনাল জিনিস ধরা ঠিক না। তবুও নিজের কৌতূহলকে দমিয়ে রাখতে পারলাম না। ফোনটা ওপেন করলাম। কোনো লক নেই দেখে একটু অবাক হলাম, কারণ এই যুগে কেউ কারো ফোন লক ছাড়া রাখেনি। আর সেখানে আরাফ লকই দেয়নি। মনে মনে একটু খুশি হলাম। ফোনটা ওপেন করতেই একটা মেয়ের ছবি ভেসে আসলো, আর মেয়েটা হচ্ছে আমি। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম ফোনের দিকে। আরাফ আমার ছবি ওয়ালপেপারে দিয়েছে। আরাফের ফোনের গ্যালারি জুড়ে বেশিরভাগই আমার ছবি। কত অঙ্গভঙ্গিতে ছবি তোলা। এইসব ছবি আমার ফোনেও নেই। তার মানে আমার আড়ালে আরাফ এসব ছবি তুলেছে। আমার চোখ ছলছল করে উঠল। এতটা ভালোবাসাও কি আমার ভাগ্যে ছিল? গ্যালারি থেকে বের হয়ে মেসেজ অপশনে ঢুকলাম। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই। আরাফি রোজ রাতে আমাকে মেসেজগুলো দেয়। আরাফের লুকোচুরি এভাবে ধরে ফেললাম ভেবে ফিক করে হেসে দিলাম। এবার ওকে হাতে নাতে ধরবো এসব ভেবে আমার ঠোঁটের কোণে দুষ্ট হাসি উকি দিল। হঠাৎ সামনে তাকিয়ে দেখি আরাফ হন্তদন্ত হয়ে দৌড়াতে দৌড়াতে আমার দিকে আসছে। আমি ওকে দেখি মুখ গম্ভীর করে ফেললাম। আরাফ আমার সামনে হাঁটুতে হাত দিয়ে হাঁপাতে লাগলো। তারপর আমার হাতের দিকে তাকিয়ে ভীতু চোখে আমার দিকে তাকিয়ে রইল। আমার ওর চেহারার অবস্থা দেখে অনেক হাসি পাচ্ছে, কিন্তু এখন তো হাসা যাবে না। তাই অনেক কষ্টে হাসি চেপে রেখে ওর দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আরাফ আমার দিকে তাকিয়ে আমতা করতে লাগলো। আমি এবার উঠে দাঁড়ালাম। ফোন থেকে মেসেজগুলো বের করে আরাফের চোখের সামনে ধরে গম্ভীর কণ্ঠে বললাম,
এগুলো কি? কি হলো, চুপ করে আছেন কেন? এগুলো কি বলছেন না কেন? এগুলো ভালোবাসা? কেউ এতটা সোজাসাপটা বলতে পারে আমি জানতাম না, তাই অবাক হওয়ার ভান ধরে বললাম, মানে? মানে আবার কি? আপনি আমাকে রোজ রাতে মেসেজ পাঠাতেন কেন? ভালোবাসি বলে। কেন ভালোবাসেন? এবার আরাফ খুব আবেগী কণ্ঠে বলে উঠল, তা তো জানি না, তবে এতটুকু বলতে পারি, তোমায় নিয়ে আমি যা ফিল করি তা আর কারোর জন্য করি না। তোমার হাসি মুখে দেখলে আমার ক্লান্তি চলে যায়, তোমার চোখে অশ্রু দেখলে আমার বুকে অসহ্য যন্ত্রণা হয়, তোমাকে একদিন না দেখলে আমার বুকটা খালি খালি লাগে, তোমাকে সারাদিন এক পলক দেখার জন্য আমার চোখ দুটো ভীষণ তৃষ্ণার্ত হয়ে থাকে। তোমার দিকে তাকিয়ে আমি সারাটা জীবন কাটাতে পারি। আমিও খুব আবেগী হয়ে উঠলাম, কিন্তু সেটা চেপে রেখে একটু ভান নিয়ে পড়লাম, ইন্টারেক্টলি প্রপোজ করে দিলেন? না, এখন তো শুধু মনের কথাটা বললাম। প্রপোজ কি খালি হাতে করব নাকি? এই আরাফ চৌধুরী এতটাও আনরোমান্টিক নয় কিন্তু। আপনার পরিবার কি আমাকে মানবে? পরিবার অলরেডি মেনে নিয়েছে। আমি অবাক হয়ে বললাম, মানে? মানে আমি তাদের বলেছি যে আমি একটা মেয়েকে ভালোবাসি, তার শুধু বলেছি আমরা ছেলের বিয়ে কবে খাচ্ছি। আমার ফ্যামিলি অনেক ভালো, তোমাকে একদম মেয়ের মতো আপন করে নিবে। আমি কিছু বললাম না, কিন্তু ভিতরে ভিতরে আমার সব কিছু ওলটপালট হয়ে যাচ্ছে। কি হলো, কিছু বলছো না যে? কি বলবো? ভালোবাসো আমাকে? এমন একটা প্রশ্নে আমি চমকে উঠে ওর দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে বললাম, জানি না। আমি জানি কি? তুমি আমাকে ভালোবাসো। আপনি কিভাবে জানলেন? আমি বলছি নাকি আপনাকে? তোমার চোখ বলে দিচ্ছে তুমি আমাকে ভালোবাসো। সব কথা কি মুখে বলতে হয় নাকি? কিছু কথা বুঝে নিতে হয়। ওর এমন কথাই শুনে আমার শরীর বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি কি বলবো বুঝতেই পারছি না, আমার কথা যেন গলায় আটকে যাচ্ছে। তাই আমি কিছু না বলে আরাফকে পাশ কাটিয়ে উল্টো দিকে হাঁটা ধরলাম। আরাফ হয়তো আমার অবস্থাটা বুঝছে, তাই ঠোঁট কামড়ে হেসে বলল, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু যদি সত্যিই ভালোবাসো তাহলে আমার দেওয়া সেই শাড়ি পরে এসো, তাহলে আমি আমার উত্তর পেয়ে যাব। আমি আমার উত্তরের অপেক্ষা গেছি। আমি পিছে ঘুরে আস্তে করে বললাম, আপনি যদি আমাকে ভালোবেসে থাকেন আর সত্যি যদি আমার সাথে বাকি জীবন কাটাতে চান, তাহলে আমার বাসায় প্রস্তাব পাঠাবেন। আমি সম্পর্ক হালালভাবে চাই, আর যেই দিন আমাকে দেখতে যাবেন সেদিনই আপনার দেওয়া জিনিসে নিজেকে সাজাবো। এতটুকু বলেই আমি সেখান থেকে দৌড়ে আসলাম। আর এক মিনিটও আরাপের সামনে থাকলে আমি লজ্জায় মরে যেতাম। আমি চলে আসার সময় শুনতে পেয়েছি আরাপ বলেছিল, আমি আমার উত্তর পেয়ে গেছি ঝগড়ুটে রানী। কালকে বাবা মাকে নিয়ে তোমার বাসায় যাব। আমি কলেজ থেকে কিছুটা দূরে এসে হাঁপাতে থাকি। আরাফের বলা কথাগুলো এখনও আমার কানে বাজছে। আমার সব কিছু যেন স্বপ্ন মনে হচ্ছে। আমি এখনও যেন একটা ঘোরের মধ্যে আছি। আনন্দ লজ্জা সব কিছু মিলিয়ে কেমন যেন অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর ফুরফুরে মন নিয়ে ছাদে গিয়ে দোলনায় বসলাম। আজকে সব কিছুই ভালো লাগছে। কোনো মন খারাপ নেই, কোনো অভিমান নেই, কোনো বিষাদের ছায়া নেই। আচ্ছা, আজ ভালোবাসার মানুষটিকে পেয়ে গেছি বলেই কি এত আনন্দ? এসব ভাবতে ভাবতে নিচে নেমে আসি। আমার রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আম্মু আমার রুমে এসে আমার পাশে বসলো। আমি তখন শুয়েছিলাম। আম্মুকে দেখে উঠে বসে বললাম, কিছু বলবে আম্মু? হুম। বলো। কালকে তোকে দেখতে আসবে, তুই কালকের কলেজে যাস না। আমার মনে হঠাৎ ভয় ঢুকে গেল। মনে মনে ভাবলাম এটা আরাফ নাকি অন্য কেউ। আমাকে কিছু বলতে না দেখে আম্মুই আবার বলে উঠল, তোর বাবার বয়স হয়েছে, কখন কি হয়ে যায় বলা তো যায় না। তুই আমাদের একমাত্র মেয়ে, তোর বাবার ইচ্ছে তোর বিয়েটা দেখে যাবে। ছেলেও ভালো, বড় লোক, আর ওনারা বলেছেন বিয়ের পর তোকে পড়াশোনা করাবেন। আজকে তোর বাবার সাথে কথা বলে গেছে। আমি একটু কাপা কাপা গলায় বললাম, আম্মু, ছেলের নাম কি? ছেলের নাম আরাপ। এই দেখ ছবি দিয়েছে, মাশাল্লাহ খুব সুন্দর দেখতে। আম্মু আমার দিকে ছবিটা এগিয়ে দিল। আমি একটু আর চোখে তাকিয়ে দেখি এটা আরাফেরই ছবি। আমি যেন একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। আমার ঠোঁটের কোণে মুচকি হাসি উকি দিল। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বলল, তুই আর আপত্তি করিস না মা,
তোর বাবারও ছেলে খুব পছন্দ হয়েছে। আচ্ছা। আমার উত্তর শুনে আম্মু খুশি হয়ে চলে গেল। আমি উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে প্রতিবিম্ব দেখতে লাগলাম। আজ নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। আচ্ছা, আমাকেও কেউ এতটা ভালোবাসতে পারে? আমি তো এতটা ভালোবাসার ডিজার্ভ করি না। মহান আল্লাহ তাআলা আমার ভাগ্যে এতটা সুখ লিখে রেখেছিল, তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। এসব ভাবছিলাম, হঠাৎ এশার আজানের ধ্বনি কানে ভেসে এলো। আমি তাড়াতাড়ি গিয়ে অজু করে নামাজ আদায় করে নিলাম। আজকে আর কোনো মেসেজ আসলো না। আমি জানি আজকে আরও মেসেজ পাঠাবে না, কারণ কালকেই ও আর ওর ফ্যামিলি দেখতে আসবে। আর দুই পরিবার রাজি থাকলে খুব শীঘ্রই আমাদের 4 হাত এক করে দিবে। এইসব ভেবে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ফোনটা নিয়ে ফেসবুকে ক্রয় করতে রাখলাম। ফোন টিপতে টিপতে কখন যে 12টা বেজে গেছে বুঝতেই পারিনি। এবার ফোনটা রেখে একটু ঘুমানোর জন্য প্রস্তুত হলাম, কিন্তু ঘুম আসছে না। শুধু মনে হচ্ছে কখন যে কালকের দিনটা আসবে আর আরাফও আসবে। ভিতরে ভিতরে একটা উত্তেজনা কাজ করছে। আচ্ছা, ভালোবাসা মানুষকে পেয়ে বুঝি এমনই হয়? সারা রাত এপাশ ওপাশ করতে করতেই কেটে গেল। ভোরের দিকে একটু চোখ লেগে এসেছিল। ফজরের আজানের ধ্বনি কানে ভেসে আসায় ঘুম ছুটে গেল। তাড়াতাড়ি উঠে অজু করে এসে নামাজ আদায় করে নিলাম। তারপর ছাদে গিয়ে আমার সবগুলো গাছে পানি দিলাম। আমার সবচেয়ে প্রিয় গোলাপ গাছে আরও 2টো গোলাপ ফুটছে দেখে ঠোঁটের কোণে মুচকি হাসি উকি দিল। মনটা নিমেষেই ফুলফুলে হয়ে গেল। আরও বেশি ভালো লাগছে আজকে আরাফ আসবে। আচ্ছা, সত্যি কি আমার ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে? আরাফের ফ্যামিলি কি আমাকে অনেক ভালোবাসবে? আমি কি তাদের মনের মতো হয়ে উঠতে পারবো? এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে নিচে নেমে আসলাম। তারপর রান্নাঘরের দিকে গেলাম। গিয়ে দেখি আম্মু রান্না নিয়ে অনেক ব্যস্ত। আম্মু আমাকে দেখে বলে উঠল, কী রে, কোথায় গিয়েছিলি? ছাদে গিয়েছিলাম আম্মু, গাছগুলোয় পানি দিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে এখন গিয়ে রুমগুলো গুছিয়ে দে। আমি রান্না শেষ করে যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা, যাচ্ছি। তারা কখন আসবে কিছু বলেছে? হ্যাঁ, তারা রাতে ফোন দিয়েছিল, বলল বিকালে আসবে। তাই আমি ভাবছি তাদের রাতের খাবার একেবারে খাইয়ে দিব। এখন সব কেটে কুটে রেডি করছি। কি কি রান্না করছো আম্মু? পোলাও, মুরগির মাংস, গরুর মাংস, সালাদ কাবাব, বোরহানি আর খাবার পরে মিষ্টি আইটেমের রেখেছি পুডিং আর দই। চলবে না রে? হ্যাঁ, চলবে। আচ্ছা আম্মু, পুডিংটা আমি বানাবো? বাহ, এতদিনে তো 1 গ্লাস পানি ঢেলেও খাইতেন না, আজকে হঠাৎ কি হলো? কিছু না, এমনি বানাতে চাইলাম। আচ্ছা ঠিক আছে, বানাস। আমি মুচকি হেসে ঘরে কাজ করতে চলে গেলাম। আসলে আজকে আরাফ আসবে, ওকে নিজের হাতে কিছু বানিয়ে খাওয়াতে ইচ্ছে হলো, তাই আর কি। আমার ঘরে কাজ শেষ করতে করতে জোহরের আজান দিয়ে দিল। আমি সব কাজ করে গোসল করে নামাজ আদায় করে নিলাম। সময় যত যাচ্ছে আমার উত্তেজনা তত বাড়ছে। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। দুপুরবেলা খেতে বসেছিলাম, কিন্তু খেতেও পারি নাই। গলা দিয়ে খাবার নামছে না। কোনো রকম একটু খেয়ে উঠে চলে এলাম। আমি রুমে গিয়ে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি, কখন যে বিকেল হবে এটা ভেবে অস্থির হয়ে আছি আমি। দেখতে দেখতে বিকেল হয়ে এলো। আম্মু এসে বলে গেল, তারা যে কোনো সময় চলে আসতে পারে, তুই রেডি হয়ে যা। আমি আলমারি খুলে আরাফের শাড়িটা বের করে দেখতে লাগলাম। পরবো কি পরবো না ভাবছি। পরলে যদি আম্মু বলে এই শাড়ি কোথায় পেয়েছি, তখন কি বলবো? আবার ভাবছি না পরে কি আরাফ কষ্ট পাবে। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম যে আজকে ওর দেওয়া শাড়িটা পরবো না, বিয়ের রাতে পরবো। যেই ভাবা সেই কাজ। আমি আম্মুর হালকা গোলাপি রঙের শাড়ি পরে নিলাম। শাড়িটার উপর স্টোনের কাজ করা। শাড়িটা পরে একটু হালকা লিপস্টিক আর কাজল দিয়ে নিলাম। কানে একজোড়া দুল আর হাতে চুড়ি পরলাম। লম্বা চুলগুলো খোলা রাখলাম। পুরো পিঠ জুড়ে কোমর পর্যন্ত ছড়িয়ে গেল চুলগুলো। রেডি হয়ে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে লাগলাম। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি কোথাও কোনো কমতে আছে কিনা। হঠাৎ বসার ঘর থেকে হই হুল্লা ভেসে আসছে। তাহলে কি সবাই চলে এসেছে? আমি একটু আমার রুমের দরজার সামনে থেকে উকি দিয়ে বসার ঘরের দিকে তাকালাম। একটা ছেলে এক পাশ দেখা যাচ্ছে। ছেলেটার পরনে নীল রঙের একটা পাঞ্জাবি। আমি জানি এটা আরাফ। আমি খুশি মনে একটু বারান্দায় গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ পর আম্মু রুমে এসে বলল,
কি রে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? রেডি হয়েছিস? আমি কিছু না বলে আম্মুর দিকে ঘুরে দাঁড়ালাম। আম্মু আমার দিকে কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে উঠল। মার্শাল্লাহ, আমার মেয়েটাকে তো আজ খুব সুন্দর লাগছে। আমি শুধু মুস্কি হাসলাম। চল চল, ওনারা চলে এসছে। জানিস, ছেলেটা না বড্ড ভালো, সবার সাথে খুব সুন্দর করে মিশে গেছে। মনেই হয় না ওকে আজ আমরা প্রথম দেখলাম। এমনভাবে কথা বলে যেন আমরা ওর কতদিনের আপন। মা, কে কে এসেছে? ছেলের বাবা, মা, ভাই, ভাবি আর ছেলে। ও আচ্ছা, ঠিক আছে। এখন চল, আর শোন, সবাইকে সুন্দর করে সালাম দিস। তারপর আম্মু আমাকে সবার সামনে নিয়ে এলো। আমি আস্তে করে সবাইকে সালাম দিয়ে একটা চেয়ারে বসলাম। একটু আর চোখে সবার দিকে তাকালাম। তাকিয়ে দেখি আরাফ আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আমি লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেললাম। হঠাৎ একজন মহিলা বলে উঠল, মাশাআল্লাহ, মেয়ে আমাদের ভীষণ পছন্দ হয়েছে। এই মেয়েকেই আমি আমার বাড়ির বউ করব। এরকম একটা মেয়েই তো আমার ছেলের জন্য খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। এখন পেয়ে গিয়েছি। আমার ছোট বৌমাকে বাড়ি নিয়ে গেলে আমার দুই বৌমা মিলে সংসারের হাল ধরবে, আর আমি বিশ্রাম নিব। পাশ থেকে এক ভদ্রলোক বলে উঠল, তোমার বিশ্রাম নেই, তুমি আর দুই বৌমা মিলে পুরো সংসার সামলাবে। আচ্ছা, এখন এসব কথা বাদ থাক। নাতাশা, মা, তুমি আমার কাছে এসো তো। আমি আস্তে করে উঠে গিয়ে ওনার পাশে বসলাম। উনি ওনার গলা থেকে স্বর্ণের সিন খুলে আমার গলায় পরিয়ে দিয়ে বলল, আজ থেকে আমার ছেলের সব দায়িত্ব তোমার। আমার ছেলেটাকে দেখে রেখো মা, পারবে না? আমি আস্তে করে বললাম, পারবো আন্টি। আন্টি? আন্টি কি? না না, একদম আন্টি বলবে না, শুধু মা বলে ডাকবে, কেমন? আমি মুস্কি হেসে বললাম, আচ্ছা। উনি মুস্কি হেসে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। হঠাৎ আরাফের বাবা বলে উঠলেন, আপনাদের কোনো আপত্তি না থাকলে আমরা আজকে ওদের আকত পরিয়ে ফেলতে চাচ্ছি। আসলে আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব ওদের সম্পর্ক হালাল করে দিতে। এত ভালো পাত্র আমার আব্বু হাতছাড়া করতে চাননি। তাই সবাই আলোচনা করে সিদ্ধান্ত নিল আজকেই তারা আমাদের আকত পরিয়ে দিবে। আমার ভেতরে তোলপাড় শুরু হয়ে গেল। আমি আমার ভালোবাসার মানুষটিকে আজকেই একদম নিজের করে পাবো। আরাফের দিকে একটু আর চোখে তাকিয়ে দেখি আরাফ আমার দিকেই তাকিয়ে আছে। সবার চোখের আড়ালে আমাকে একটা চোখ টিপ মারলো। আমি রাগী দৃষ্টিতে ওর দিকে তাকালাম। আমি এখন মেকআপের অত্যাচারের মধ্যে যাচ্ছি। বিয়ের কথা হওয়ার সাথে সাথেই আম্মু আমার কিছু আত্মীয়দের ফোন দিয়ে আসতে বলেছে। আমার বিয়ের কথা শুনে সব কাজিনরাও চলে এসেছে। এখন ওরাই আমাকে জোর করে বিয়ের জন্য সাজাচ্ছে। আমি মেকআপ করতে পছন্দ করি না, কিন্তু ওরা কথাই শুনছে না। ওদের কথা নতুন বউকে মেকআপ ছাড়া মানায় না। তাই আর কি, চুপ করে বসে আছি। মেকআপ শেষ হতেই আরাফের দেওয়া শাড়িটা পরে নিলাম। শাড়ি, ভারী মেকআপ, কানে ঝুমকো, হাতে চুড়ি, খোলা চুলে নিজেকে অপূর্ব লাগছে। আমি নিজেই নিজেকে চিনতে পারছি না। আমার কাজিনরা বলছে, বাহ বাহ, কি লাগছে রে তোরে, দুলাভাই দেখলে তো ফিদা হয়ে যাবে সেখানেই। আর এদিকে এমন কথা শুনে আমি লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর বাহিরে থেকে ডাক পড়তেই সবাই মিলে আমাকে নিয়ে গিয়ে আরাফের পাশে বসিয়ে দিল। আমি একটু আর চোখে চোখ তাকিয়ে দেখি আরাফ আমার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। আমি আবারও লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিলাম। এর মধ্যে সবাই কাজী সাহেবকে নিয়ে চলে এসেছে। কাজী সাহেব এসে বিয়ে পড়ানো শুরু করলো। সবাই সম্মতিতে আমাদের বিয়েটা হয়ে গেল। সবাই হাসি আনন্দ করতে করতেই রাত 11:30 বেজে গেছে। আমাকে সবাই নিয়ে গিয়ে রুমে বসিয়ে দিল। আরাফের বাবা মাকে আজকে সবাই থাকার জন্য বলেছিল, কিন্তু ওনারা শুধু আরাফকে রেখে চলে গিয়েছে। এখন আমি রুমে বসে আছি। আরাফকে এখনও ওরা ছাড়েনি। আমি এখনও যেন একটা ঘোরের মধ্যে আছি। সত্যি আমি আমার ভালোবাসার মানুষটিকে পেয়ে গেছি, সেটা আমার বিশ্বাসই হচ্ছে না। রাত 12:30 বাজে। হঠাৎ দরজা খোলার আওয়াজ ভেসে আসলো। আমি একরাশ লজ্জা, ভয়, খুশি, আনন্দ নিয়ে নিজেকে আরও গুটিয়ে নিলাম। আরাফ এসে ধীরে ধীরে আমার পাশে বসলো। তারপর বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নিজেদের নতুন জীবনে পা রাখি। আমি মুস্কি হেসে বললাম, ঠিক আছে।
তারপর আমি আর আরাফ দুজন দুজনের বিয়ের পোশাক পাল্টে ফ্রেশ হয়ে অজু করে নিলাম। অতঃপর 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলাম। নামাজ শেষ করে আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। আরাফও আমার পিছে পিছে বারান্দায় এসে আমাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি একটু কেঁপে উঠলাম। আরাফ আমাকে জড়িয়ে ধরে চুলে নাক ডুবিয়ে দিল। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ নীরবতা। দুজনেই মুহূর্তটা অনুভব করছি। নীরবতা কাটিয়ে আরাফ বলে উঠল, আমার ঝগড়ুর রানীকে সাত লজ্জা পেয়ে কাটবে। কি হলো, কথা বলবেন না? আমি কিছু না বলে সামনের দিকে ঘুরে আরাফকে ঝাপটে জড়িয়ে ধরলাম। আমার এখনো বিশ্বাসই হচ্ছে না যে আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছি। আরাফ আমাকে খুব যত্ন করে বুকে আগলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এত ভালোবাসা বিয়ের আগে কোথায় ছিল শুনি? বিয়ের আগে শুধু ঝগড়া করতেন। ইস, আমি মনে হয় একা করতাম আর আপনি করতেন না বুঝি? আপনার সাথে কথা বলার বাহানায় তো ঝগড়া করতাম। কি ব্যাপার ম্যাডাম, আজকে যে শুধু চুপ করে আছেন? অনুভব করছি কি? আপনাকে। উফ, আর কত আপনি বলবা? এবার তো তুমিতে আসো। আর একবার আপনি বললে কিন্তু কথাই বলবো না। আচ্ছা, তুমি করে বলবো। তাহলে বলো। কি? ওই যে ওটা। কোনটা? আরে ওটা তো, কোনটা বলবা তো? যেটা আমি শুনতে চাই। একটু ভেবে বললাম, কি শুনতে চাও? আমার মাথায় তো আসছে না। আরাফ আমার কানে কানে ফিসফিস করে বলল, ভালোবাসি। আমার সারা শরীর দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি আরাফকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। কি বলবে না? জানি না। বলো বলছি। না। তাহলে কিন্তু চলে যাব। আমি ওর বুক থেকে মাথা তুলে বললাম, কোথায়? বাসায়। ইস, আপনি এখন আমাকে ছেড়ে যেতে পারবেন বুঝি? জানি না। আপনাকে এখান থেকে এখন কোথাও যেতে দিব না। সব সময় আমার কাছে বেঁধে রাখবো। তাহলে বলো। উফ, আজকে না বলা পর্যন্ত কি তুমি ছাড়বা না? না, তাড়াতাড়ি বলো। আমি আবার আরাফের বুকে মাথা রেখে আস্তে করে বললাম, ভীষণ ভালোবাসি। আরাফ মুচকি হেসে বলল, আজকে যদি আমার ঝগড়ুটে রানীকে ছুঁয়ে দেওয়ার মতো কোনো অপরাধ করে ফেলি, তাহলে কি আমি শাস্তি পাবো? শাস্তি তো অবশ্যই পাবে। কি শাস্তি পাবো শুনি? আমি লজ্জায় লাল হয়ে বললাম, শাস্তি হিসেবে রোজ এভাবেই ছুঁয়ে দিতে হবে। আরাফ মুচকি হেসে আমাকে কোলে তুলে নিয়ে আমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। আমি আরাফের গলা জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে লেপ্টে রইলাম। আরাফ আমাকে রুমে নিয়ে গিয়ে খাটে শুয়ে দিয়ে নিজেও আমার উপর শুয়ে পড়ল। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছি। চোখে চোখে যেন মুখে না বলা অনেক কথা হয়ে যাচ্ছে। ওর চোখে নিজের জন্য অসম্ভব ভালোবাসা দেখেছি আমি। ওর চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। মনে হচ্ছে ওর চোখের মায়ায় আমি অনন্ত সাগরে বারবার তলিয়ে যাচ্ছি, আর আরাফ আমাকে বারবার টেনে তুলছে। আমি লজ্জা পেতে চোখ বন্ধ করে পাশ ফিরে গেলাম। আরাফ আবার আমাকে ওর দিকে ফিরিয়ে আমার চোখের সামনে আসা চুলগুলো সরিয়ে দিয়ে পিছনে গুজে দিয়ে ফিসফিস করে বলে উঠল, আজকে আমি তোমাকে পূর্ণভাবে চাই। আমার সব অপেক্ষার অবসান ঘটাতে চাই নাতাশার রানী। আমি কিছু না বলে আরাফকে জড়িয়ে ধরলাম। আরাফও আমাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে আমার কপালে আবার ভালোবাসার পরশ এঁকে দিল। আমি এখনও চোখ বন্ধ করে আছি। ওর এই চোখের দিকে তাকিয়ে থাকার সাধ্য আমার নেই। তারপর আমার 2 চোখের পাতায় ভালোবাসার পরশ এঁকে দিয়ে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আমি ওই শার্ট খামচে দৌড়লাম। শুরু হলো আমাদের ভালোবাসার খেলা। হুস হুস, আর কত দেখবেন আমাদের ভালোবাসা? আর কত দেখবেন আমাদের বাসর? সূর্যের আলো পড়তেই ঘুম ভেঙে গেল। আশেপাশে তাকিয়ে নিজেকে আরাফের উন্মুক্ত বুকে আবিষ্কার করলাম। আরাফ আমাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে। আমি আরাফের দিকে তাকালাম। কি সুন্দর বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। কতটা সিগ্ধ লাগছে বলে বোঝাতে পারবো না। আরাফের সিল্কি চুলগুলো কপালের একপাশে পড়ে আছে। আমি হাত দিয়ে ওর চুলগুলো আর একটু এলোমেলো করে দিলাম। হঠাৎ কালকে রাতের কথা মনে পড়তেই আমি লজ্জায় লাল হয়ে আরাফের বুকে মুখ লুকালাম। আরাফও আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ঘুম ঝরানো কণ্ঠে বলল, এতক্ষণ তাকিয়ে থেকে আমার মতো আবলা শিশুর ইজ্জত লুট করছিলে, তোমার লজ্জা করে না? আমি চমকে উঠে আরাফের দিকে তাকিয়ে দেখি আরাফ আমার দিকেই তাকিয়ে আছে।
কি হলো বলো? আমি মোটেও তোমার দিকে তাকিয়েছিলাম না। ইস মিথ্যুক। হুম, ভালোবাসি। আমিও। আরাফ আর কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে শুয়ে রইল। হঠাৎ আমার ঘড়ির দিকে চোখ পড়তেই দেখি অনেক বেলা হয়ে গেছে। আমি তাড়াতাড়ি ওঠার চেষ্টা করলাম, কিন্তু আরাফের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে পারছি না। অনেক মশরামশরি করেও যখন নিজেকে ছাড়াতে পারলাম না, তখন হাল ছেড়ে দিয়ে আরাফকে বললাম, এই আরাফ, ছাড়ো না হুম। প্লিজ, ছাড়ো। দেখো কত বেলা হয়ে গেছে, সবাই কি বলবে? কি বলবে? তুমি তোমার হাজব্যান্ডের সাথে আছো? ধুর, ছাড়ো তো। তাহলে আমার মর্নিং কিস দাও। আরাফ, এখন আর কোনো দুষ্টুমি করবে না। আচ্ছা, করবো না। এটা দাও, তাহলে ছেড়ে দেবো। আমি জানি যতক্ষণ না দিব ততক্ষণ ও আমাকে ছাড়বেই না, তাই একটু ঝুঁকে আরাফের কপালে একটা ভালোবাসার পরশিকে দিলাম। হয়েছে, এখন ছাড়ো। আরাফের ঠোঁটের কোণে দুষ্টু হাসি। আমি চোখ ছোট ছোট করে বললাম, কি হলো? আরাফ ওর ঠোঁটের দিকে ইশারা করে বলল, এখন এটা দাও। এবার ওর দিকে চোখ গরম করে তাকিয়ে হাতে একটা চিমটি দিলাম। আরাফ আহ করে হালকা একটু আর্তনাদ করে নিজের হাত ডলতে লাগলো, আর আমি ছাড়া পেয়ে ওকে একটা ফেংসি কেটে ওয়াশরুমে চলে গেলাম। আরাফ পিছে থেকে বলল, একবার হাতের কাছে পাই, তারপর মজা বুঝাবো। আমি তেমন পাত্তা দিলাম না। ফ্রেশ হয়ে আমি আম্মুর কাছে গেলাম, আর আরাফ ফ্রেশ হতে গেল। আমি আম্মুর কাছে গিয়ে দেখি আম্মু অনেক ব্যস্ত। আমি জিজ্ঞেস করলাম, বলল, দুই পরিবার মিলে আলোচনা করেছে, সবাই সিদ্ধান্ত নিয়েছে 7 দিন পরই আমাদের বিয়ের অনুষ্ঠান করা হবে। তাই এই 7 দিন সবাই অনেক ব্যস্ত। আরাফ দুপুরে খাওয়া দাওয়া করে বাসায় চলে গেল। যাওয়ার আগে বলে গেল, কালকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, রেডি থেকো। আমি ভাবতে থাকলাম কি সারপ্রাইজ হতে পারে। ফোনের ক্রিং ক্রিং শব্দে ঘুম ভেঙে গেল। মোবাইলটা হাতে নিয়ে দেখি আরাফ ফোন করেছে। মুচকি হেসে ফোনটা কানে ধরতেই ওপাশ থেকে ভেসে এলো, আসসালামু আলাইকুম মিসেস আরাফ চৌধুরী। ওয়ালাইকুম আসসালাম। ব্যাপার কি মশাই, রোমান্টিক মুডে আছেন মনে হচ্ছে। আমার মিসেসের সাথে কথা বলার সময় আমি সবসময় রোমান্টিক মুডে থাকি, আর যেখানে কালকে রাতে সব। ও আরাফ, তুমি চুপ করবে? তোমার মুখে কি কিচ্ছু আটকায় না? আচ্ছা, এখন আটকালাম, কিন্তু 7 দিন পর যখন তোমাকে আমার ঘরের রানী করে নিয়ে আসবো, তখন কিন্তু আর আটকাবো না। ইস, দেখা যাবে। আচ্ছা, আমিও দেখবো, হা হা হা। আরাফ। আচ্ছা বাবা, চুপ করলাম। কোথায় তুমি? শ্বশুর বাড়ি যাচ্ছি। কার শ্বশুর বাড়ি? আমার। তোমার মানে? উফ, তোমার বাবার বাড়ি, এখন আমার কি? শ্বশুর বাড়ি? হ্যাঁ, তাহলে আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। কি? কেন? তুমি কলেজে যাবে না? হ্যাঁ, যাব। এখন তুমি তাড়াতাড়ি রেডি হও, আমি তোমাকে নিতে আসছি। কেন? আমি কি বাচ্চা নাকি? আমি একা যেতে পারি না? চুপ, একদম চুপ। এখন থেকে আমি তোমাকে নিয়ে যাব, আবার ছুটির পর দিয়ে যাব। আমি বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বললাম, তুমি আমাকে বকছো? হ্যাঁ বকছি। এবার তাড়াতাড়ি রেডি হও, যাও। যাচ্ছি। এতটুকু বলি আরাফকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিলাম। তারপর আরাফের 14 না থুক্কি, এখন তো 14 গোষ্ঠী তো আমার শ্বশুর বাড়ির লোক হবে, তাদের কিছু বলা যাবে না। তাই ওর 42 গোষ্ঠীকে উদ্ধার করতে করতে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তা করে নিলাম। তখনই মেসেজের টোন বেজে উঠল। আরাফ মেসেজ পাঠিয়েছে, আমি নিচে দাঁড়িয়ে আছি, তুমি এসো। আমি আম্মুকে বলে বাসা থেকে বের হলাম। একটু সামনে এগিয়ে দেখি আরাফ ওর বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে। আমি কিছু না বলে সামনে এগিয়ে গেলাম। আমাকে দেখেই আরাফ মুচকি হেসে বাইক স্টার্ট করলো। আমি চুপচাপ উঠে বসলাম। কিছু দূর গিয়ে আরাফ বাইকটাকে এত জোরে ব্রেক করলো, আমি ভয় পেয়ে চোখ বন্ধ করে আরাফকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে তুললাম। কিছুক্ষণ পর কোনো সারা শব্দ না পেয়ে মিটমিট করে তাকিয়ে দেখি আরাফ আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আমাকে তাকাতে দেখেই বলে উঠল, এভাবে গাল ফুলে বসে থাকলে কিন্তু আমি রাস্তায় কিস করে দিব। আমি অবাক হয়ে আরাফের দিকে তাকালাম। আরাফ ঠোঁট উল্টে বলল, আবার এভাবে তাকাচ্ছ? আমার নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে কিন্তু। আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। এভাবে কেউ কাউকে বলে নাকি?
আমি কিছু না বলে স্বাভাবিকভাবে বসে রইলাম। কলেজ পৌঁছে আমি কোনো কথা না বলে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে আমি আর রিমি ক্যাম্পাসে বসে বসে গল্প করছিলাম। হঠাৎ আমাকে কে যেন ডাকছে। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। হঠাৎ উপরে তাকিয়ে দেখি 3 তলা থেকে একটা মেয়ে আমাকে ডাকছে। বলছে একটু জরুরি দরকার আছে। মেয়েটা আমাদের ক্লাসেরই। ভাবলাম হয়তো সত্যি কোনো দরকার আছে, তাই আমি আর রিমি উপরের দিকে যেতে লাগলাম। দোতলা যেতেই রিমির ফোনে একটা কল আসলো। ও আমাকে বলল, তুই যা, আমি 5 মিনিট পর আসছি। আমিও বেশি মাথা না ঘামিয়ে 3 তলায় গেলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমি একটু অবাক হলাম। কিছুক্ষণ আগেই তো মেয়েটা এখানেই ছিল, তাহলে কোথায় গেল? আমি আর একটু সামনে আগালাম। হঠাৎ কে যেন আমাকে একটা হ্যাঁচকা টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলো। আমি ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে যে চিৎকার দিতে যাব, তখনই কেউ হাত দিয়ে আমার মুখ আটকে ফিসফিস করে বলল, আরে চুপ চুপ, আমি আরাফ, তোমার একমাত্র জামাই। এত ভয় পাওয়ার কি আছে? আমাকে কি গণধোলায় খাওয়াতে চাও নাকি? আমি মিটমিট করে চোখ খুলে অবাক হলাম। আরাফের দিকে তাকিয়ে আছি। কিছু বলার জন্য চেষ্টা করছি, কিন্তু পারছি না। আরাফের হাতের দিকে ইশারা করতেই আমার মুখ থেকে হাত সরিয়ে একটা বোকা বোকা হাসি দিল। আমি রাগি চোখে তাকিয়ে বললাম, তুমি আমাকে এখানে ধরে এনেছো কেন? আর ওই মেয়েটাকে দিয়েই তুমি আমাকে ডেকে এনেছো, তাই না? কি করব বলো? আমার অনেক প্রেম প্রেম পাচ্ছে বউ। আর আমি কিছু বলতে পারলাম না। তার আগেই আরাফ দুজনের ঠোঁট এক করে দিল। আমি প্রথমে অবাক হলেও পরে আবেশে চোখ বন্ধ করে আরাফকে জড়িয়ে ধরলাম। বেশ কিছুক্ষণ পর আরাফ আমাকে ছেড়ে আমার গলায় ভাঁজে মুখ ডুবিয়ে বলল, তুমি অভিমান করে আছো কেন? একটু বকলেই কি অভিমান করতে হয়? তুমি জানো তোমাকে অভিমান করলে কি সুন্দর লাগে? আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এতটুকু বলে আরাফ সোজা হয়ে দাঁড়াতে আমি ওকে জাপটে জড়িয়ে ধরলাম। আরাফও আমাকে পরম যত্নে বুকে আগলে নিল। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ নীরবতা ভেঙে আরাফ বলে উঠল, আজকে সন্ধ্যায় আমার দেওয়া শাড়িটা পরে রেডি হয়ে থেকো, সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বলে দিলে কি আর সেটা সারপ্রাইজ থাকে? একটু অপেক্ষা করো, জানতে পারবে। আমি সন্ধ্যায় তোমাকে বাসা থেকে নিয়ে আসবো। আচ্ছা। আরাফের সাথে কথা শেষ করে রিমি আর আমি বাসায় চলে আসলাম। আরাফ কালকে থেকে আমাকে ছুটির পর দিয়ে আসবে। আজকে একটু ব্যস্ত, তাই আমি বললাম আমি আর রিমি চলে যেতে পারবো। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর একটা গল্পের বই নিয়ে পড়তে লাগলাম। কিছুক্ষণ পর আসরে আজানের ধ্বনি কানে ভেসে আসায় উঁচু করে নামাজ আদায় করে নিলাম। তারপর আরাফের দেওয়া শাড়িটা পরলাম। ওর দেওয়া ঝুমকো চুড়ি বালা পায়েল নিয়ে নিজেকে সাজিয়ে তুললাম। চুলগুলো খোলা রাখলাম। হঠাৎ মেসেজের টোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখি আরাফ মেসেজ করেছে। মেসেজ ওপেন করলাম। তুমি রেডি হয়ে গেছো? আমি কিন্তু আসছি তোমাকে নিতে। আমি মেসেজের উত্তর দিয়ে আম্মুর কাছে গেলাম। আম্মু আমাকে দেখে বলে উঠল, কে রে, কোথায় যাচ্ছিস? আমি কিছু জানি না, তোমার জামাই আসছে। কোথায় নিয়ে যাবে জানি না। ও আচ্ছা, তাহলে জামাইকে বাসায় আসতে বল। না মা, ও আজকে আসবে না। আচ্ছা, তাহলে রাতে সাবধানে আসিস, বেশি দেরি করিস না। ঠিক আছে। এর মধ্যে আরাফ মেসেজ করে জানিয়ে দিল যে ও এসে গেছে। আমি আম্মুকে বলে বের হলাম। সামনে এগিয়ে দেখি আরাফ দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গেলাম। আরাফ আমাকে দেখেই মুচকি হাসলো। আমি সামনে যেতেই আমার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইল। আমি লজ্জা পেয়ে দৃষ্টি নামিয়ে ফেললাম। আমার ঠোঁটে লাজুক হাসি। আরাফ বলে উঠল, বউ এভাবে হেসো না, আমি যে এই হাসিতে বারবার ঘায়েল হয়ে যাই। উফ, এই মানুষটা এত লজ্জা দেয় যে কি বলবো। আসতে বললাম, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমার কথা শুনে আরাফ কিছু না বলে বাইক স্টার্ট দিল। আমি উঠে বসলাম। চলতে শুরু করলাম নিজেদের গন্তব্যে। আরাফ একটা পার্কের সামনে এসে থামলো। পার্কটা খুব সুন্দর। বন্ধুদের সাথে 2-1 বার এসেছিলাম, তারপর আর আসা হয়নি। পার্কটার ভিতরে একটা বিশাল বড় সুইমিং পুল আছে। সুইমিং পুলটা খুব সুন্দর করে সাজানো। অনেক কাপেলরাই সুইমিং পুলের পাশে সময় কাটায়। আরাফ একটা কাপড় দিয়ে আমার চোখ বেঁধে দিল। তারপর আমাকে ধরে ধরে কোথায় যেন নিয়ে যাচ্ছে।
এক জায়গায় এসে আরাপ থামলো, তারপর আমার চোখের বাঁধন খুলে দিল, কিন্তু চোখ খুলতে বারণ করলো। তাই আমিও চোখ খুললাম না। কিছুক্ষণ পর আরাপ চোখ খুলতে বলল। আমি চোখ খুলে সামনে তাকিয়ে অবাক হয়ে গেলাম। সুইমিং পুলের পাশে একটা খালি জায়গা আছে, সেই জায়গাটাই অনেক সুন্দর। আরাফ আরও সুন্দর করে সাজিয়েছে। লাভ শেপের অজস্র বেলুন, গোলাপের পাপড়ি, ক্যান্ডেল দিয়ে চারদিকেই খুব সুন্দর করে সাজিয়েছে। মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছে। মাঝখানে একটা টেবিল রাখা, আর টেবিলের উপরে একটা কেক। আরাফের ঠোঁটে মন মাতানোর সেই হাসি, আর হাতে একটা ডায়মন্ড রিং নিয়ে হাঁটু ভেঙে আমার দিকে তাকিয়ে বসে আছে। আমি নিচের দিকে তাকিয়ে দেখি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে শুরু করে আরাফ যেখানে বসে আছে সেখান পর্যন্ত গোলাপের পাপড়ি দিয়ে একটা রাস্তার মতো করে বানানো হয়েছে। আমি অবাক চোখে আরাফের দিকে তাকাতেও চোখ ইশারায় করে বলল ওর দিকে যেতে। আমি গোলাপের পাপড়ি দিয়ে ধীরে ধীরে হেঁটে ওর দিকে গেলাম। আমি ওর সামনে গিয়ে দাঁড়াতেই ও চোখ বন্ধ করে বলতে শুরু করলো। আমি হয়তো এত গুছিয়ে নিজের ভালোবাসা প্রকাশ করতে পারি না, কিন্তু আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। বৃষ্টি ভেজা এক বিকেল দেখেছিলাম তোমায়, নীল শাড়ি পরা এক এলোকেশী কন্যাকে যখন আমি বৃষ্টির পানি দিয়ে শহরের ব্যস্ত রাস্তায় খেলতে দেখেছিলাম। সেদিন আমার দুনিয়া এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। বৃষ্টিতে ভিজলে যে কেউ এতটা স্নিগ্ধ লাগে তা তোমাকে না দেখলে হয়তো আমার জানাই হতো না। সেদিন থেকেই আমার মনের ক্যানভাসে শুধু তোমার ছবি এঁকেছে প্রিয়তমা। এই আরাফ চৌধুরী যে কখনো ভালোবাসা বিশ্বাস করতো না, সেই আরাফ চৌধুরী তোমাকে ভালোবেসে ফেলেছে। যেন তেন ভালোবাসা নয়, আরাফ চৌধুরী তোমার মায়ের পুরোপুরি আসক্ত হয়ে গেছে। কখনো কাউকে এভাবে ভালোবাসার কথা বলতে হবে সেটা ভাবতে পারিনি। তবে আজ বলছি, আমি তোমায় বড্ড ভালোবাসি ঝগড়ুটে রানী। এই আরাফ চৌধুরী তোমায় প্রণাসক্ত হয়ে গেছে। ভালোবাসি প্রেয়সী। এটা বলার সাথে সাথে একটা শব্দ হলো, আর আমি আকাশের দিকে তাকিয়ে দেখি পুরো আকাশ জুড়ে অসংখ্য বেলুন উড়ে গেছে। লাভ ইউ সো মাচ নাতাশা লেখাটা হলো। আমি এমন একটা সারপ্রাইজের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি এত কিছু দেখে কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। খুশিতে আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি ভাবতেও পারিনি আল্লাহ তাআলা আমার ভাগে এতটা সুখ রেখেছিল। আরাফ বসে থেকে উঠতেই আমি আরাফকে জাপটে জড়িয়ে ধরে বুকে মুখ লুকাই, আর আরাফও পরম আবেশে প্রিয়তমাকে আগলে নেয়, আর মনে মনে ভাবে সময়টা যেন এখানেই থেমে যায়। হঠাৎ সবার করতালির আওয়াজে আমাদের ধ্যান ভাঙে। আমরা দুজন দুজনকে থেকে সিটকে কিছুটা দূরে সরে যাই। আমি লজ্জায় মাথা নিচু করে আসি, আর আরাফ মাথা চুলকাচ্ছে, বোকা বোকা হাসি দিচ্ছে। সবাই করতালি দিয়ে বলছে, এই যুগেও এমন ভালোবাসা দেখা যায়। মনটা একদম ভালো হয়ে গেল। তোমরা সবসময় একে অপরকে এভাবেই ভালোবেসে আগলে রেখো। আরাফ সবাইকে ধন্যবাদ দিয়ে আমার দিকে তাকালো। আমি এখনো মাথা নিচু করেই দাঁড়িয়ে আছি। আরাফ আমার দিকে এগিয়ে এসে বলে উঠল, আমার লজ্জাবতী রানী, আর লজ্জা পেতে হবে না, এবার কেকটা কাটো। আমি আরাফের দিকে তাকিয়ে মুচকি হেসে কেকটা কেটে আরাফকে খাইয়ে দিলাম। আরাফও আমাকে খাইয়ে দিল। আমি মুগ্ধ হয়ে আরাফের দিকে তাকিয়ে আছি। আরাফ আমার চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কি দেখছো এভাবে? তুমি সত্যি আমাকে এত ভালোবাসো? অসম্ভব ভালোবাসি জান, কেন বিশ্বাস হয় না? মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয়। আমার কপালে এত সুখ সইবে তো? বাজে কথা বলছো কেন? খারাপ কিছুই হবে না, দেখো। হুম। আচ্ছা, সারপ্রাইজ কেমন লাগলো? অসম্ভব সুন্দর। আচ্ছা চলো, আজকে সম্পূর্ণ রাত শহরটা তোমাকে দেখাবো। কিন্তু বাসায় আম্মু টেনশন করবে তো? করবে না, আম্মুকে আমি ফোন করে বলে দিয়েছি আমাদের ফিরতে দেরি হবে। ঠিক আছে চলো। অতঃপর আমি আর আরাফ একটা রিক্সা নিয়ে সম্পূর্ণ রাতে শহর ঘুরে দেখলাম। পাশে ভালোবাসার মানুষ থাকলে সব কিছুই যেন ভালো লাগে। ঘোরাঘুরি শেষ করে রাত 11:30 আরাফ আমাকে বাসায় নামিয়ে দিয়ে গেল। আমি আমার কাছে থাকা একটা চাবি দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। বসার ঘরে গিয়ে আম্মু সোফায় বসে ঝিমাচ্ছে। আমি গিয়ে আম্মুকে ডেকে আম্মু রুমে ঘুমাতে পাঠিয়ে দিলাম। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। অনেক ঘুম পাচ্ছে। আরাফকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমের দেশে তলিয়ে গেলাম বুঝতেই পারিনি। ফজরের আজানের ধ্বনি কানে ভেসে আসায় ঘুম ছুটে গেল। তারপর ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নিলাম। তারপর
একটু কোরআন তেলাওয়াত করলাম। কোরআন তেলাওয়াত করতে করতেই 7টা বেজে গেল। তাই ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিলাম। আম্মু বলল আজকে থেকে নাকি সবাইকে দাওয়াত দেওয়া শুরু করবে। কার্ড বানানো হয়ে গেছে। আমাকে বলল কলেজের সবাইকে দাওয়াত দিয়ে ফেলতে। আমিও সবগুলো কার্ড গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে নিলাম। এর মধ্যেই আরাফের কল এলো। আমি মুচকি হেসে কল ধরতেই ওপাশ থেকে ভেসে এলো, তুমি রেডি? আমি কিন্তু বাসার নিচে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি এসো। আচ্ছা আসছি। আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে গেলাম। তারপর আমি আর আরাফ একসাথে কলেজে গেলাম। দাওয়াতের বিষয়টা আরাফকে বললাম। ও বলল যে ওর ফ্যামিলিও সবাইকে দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে। ক্লাস শেষ করে আমি আর আরাফ মিলে সবাইকে দাওয়াত দিতে নিলাম। সবাই আমাদের শুভেচ্ছা জানালো। যখনই সেই ছোট ছোট ড্রেস পরা মেয়েটা মানে তিন্না আপুকে দাওয়াত দিতে যাব, তখনই আরাফের ফোনে একটা কল আসে। আরাফ আমাকে বলল, তুমি যাও, আমি 2 মিনিটের মধ্যে আসছি। আমি ওর কথা মতো তিন্না আপুর কাছে গিয়ে হাসি মুখে কার্ড দিয়ে বললাম, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এটা কিসের কার্ড? এটা আমাদের বিয়ের কার্ড। আরাফ আর আমার বিয়ে ঠিক হয়েছে। তিন্না আপু কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকিয়ে থেকে বলে উঠল, কি, তোমার আর আরাফের বিয়ে মানে? আরাফ তো কোনো মেয়ের সাথে তেমন কথা বলে না, আর যেখানে আরাফ আমার মতো একটা মডার্ন মেয়েকে রিজেক্ট করে দিল, সেখানে তোমার মতন একটা 3rd ক্লাস মেয়ের মধ্যে এমন কি দেখে ফেললো? ওহ, বুঝেছি। তোমাদের মতো 3rd ক্লাস মেয়েরা তো পারে শুধু নিজের এই রূপ মোহে বড়লোক ছেলেদের ফাঁসাতে। তুমিও তো তাই করছো, বড়লোক পেয়ে আরাফের গলায় ঝুলে পড়েছো। ট্রিনা! হঠাৎ এমন বিকট চিৎকারে আমি আর টিনা আপু দুজনেই কেঁপে উঠে সামনে তাকালাম। তাকিয়ে দেখি আরাফ রক্ত চক্ষু নিয়ে তিন্না আপুর দিকে তাকিয়ে আছে। আমি কখনো আরাফের এই রূপ দেখিনি। আমার কাছে আরাফকে অচেনা মনে হচ্ছে। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আরাফ হনহন করে এগিয়ে এসে টিনাকে একটা চড় মেরে দিল। টিনা তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। আরাফ হাত ধরে টেনে টিনাকে উপরে তুলে বলল, তোমার সাহস কি করে হয় আমার স্ত্রীকে বাজে কথা বলার? ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে, এখন শুধু অনুষ্ঠান হবে। ও 3rd ক্লাস না, তুমি হচ্ছে সবচেয়ে বড় 3rd ক্লাস। যে মানুষকে সম্মান দিতে জানে না, সে যত বড় লোকই হোক মনের দিক থেকে, সে সবসময় ছোট লোক। তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাঁধে, আর আমি ওর মোহ পড়ে নেই। আমি ওকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। খবরদার যদি ওকে নিয়ে কোনো আজে বাজে কথা শুনি, আমার থেকে কিন্তু খারাপ কেউ হবে না, মাইন্ড ইট। এটুকু বলে আরাফ আমাকে টেনে নিয়ে কলেজ থেকে বের হয়ে গেল। আরাফ এখনও রাগে গজগজ করছে। আমি ভয়ে কিছু বললাম না। আরাফ আমাকে একটা নদীর পাশে নিয়ে আসলো। জায়গাটা অনেক নির্জন। মনটা একদম ফুরফুরে হয়ে যায়। মানুষজন নেই বললেই চলে, অল্প কয়েকজন আছে। হঠাৎ আরাফ আমাকে একটা গাছের সাথে চেপে ধরে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এমন একটা কাজের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার চোখ খিচে বন্ধ করে আছি। আরাফ নিজের সব রাগ আমার ঠোঁটের উপর ঝাড়ছে। দেখতে দেখতেই কেটে গেল 7 দিন। আজ আমার আর আরাফের গায়ে হলুদ। পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। ঘর ভর্তি মেহমান। কাজিনরাও আমার রুমে শাড়ি গহনা দিয়ে ভরে রেখেছে। সকাল থেকে আরাফের সাথে কথা বলা একটুও সুযোগ পাইনি। মনটাও ভালো লাগছে না। আরাফ 2বার কল দিয়েছিল, কিন্তু কাজিনরা ধরতে দেয়নি। ওদের কথা দুলাভাইয়ের সাথে কালকে থেকে সারা দিন কথা বলতে পারবি। আজকে না বললেও কিছু হবে না। ওরা ফোন নিয়ে নিয়েছে। এখন আর কি করার, চুপচাপ বসে আছি। হঠাৎ আম্মু এসে তাড়া দিয়ে গেল রেডি হওয়ার জন্য, কিন্তু আমার কিছুতেই মন বসছে না। কাজিনরা ধরে বেঁধে আমাকে মেকআপ করাচ্ছে। মেকআপ শেষ করে একটা লাল আর হলুদের কম্বিনেশনের একটা জামদানি শাড়ি পরালো। শাড়ি, ভারী মেকআপ, কাঁচা ফুলের গহনা, হাত ভর্তি মেহেদি আর খোলা চুলে নিজেকে সুন্দর লাগছে। আমি আয়নায় নিজের প্রতিবিম্ব দেখছি। ইচ্ছে করছে নিজের সাজ সবার প্রথমে আরাফকেই দেখাই। যেই ভাবা সেই কাজ। সবার চোখের আড়ালে ফোনটাকে সরিয়ে ফেললাম। তারপর কাজিনদের ঠেলে ঠুলে রুম থেকে বের করে ফটাফট কয়েকটা সেলফি তুলে আরাফকে পাঠিয়ে দিলাম। সাথে সাথেই আরাফ সিন করলো। আমার ঠোঁটের কোণে মুচকি হাসি উকি দিল। আরাফ ছবিগুলো দেখে আমাকে কল করলো। আমি কল ধরে কানে দিতেই ওপাশ থেকে ভেসে আসলো, সকাল থেকে সবাইকে পেয়ে তোমার একমাত্র ইনোসেন্ট জামাইকে ভুলে গেছো। বাহ, ভুলে গেছি, বেশ করেছি। বেশ করছো তাই না?
কালকে একবার শুধু তোমাকে আমার বাড়িতে নিয়ে আসি, তারপর বুঝাবো মজা। কি করবে শুনি? ভালোবাসাময় অত্যাচার। ইস, ইস, কি হয়? জানি না। আচ্ছা, এত সেজেছো কেন? আমাকে মারতে চাও নাকি? ও মা, আমি মারবো কিভাবে? এই রূপ দেখে নিজেকে ঠিক রাখা যায়? কি হলো, এখন কথা বলছো না কেন? কি বলবো? যা ইচ্ছে। তাহলে বলি কি, এখন রাখছি, পরে কথা বলবো, সবাই ডাকছে। এটুকু বলেই আরাফকে কোনো কথার সুযোগ না দিয়ে কল কেটে দিলাম। এখন যদি ওকে কথা বলতে দিতাম তাহলে আমাকে লজ্জায় ফেলে দিত, তাই আর কি। এর মধ্যেই সবাই চলে আসলো আমাকে নিয়ে যেতে। হলুদের আয়োজন ছাদে করা হয়েছে। সবাই আমাকে নিয়ে গিয়ে স্টেজে বসিয়ে দিল। তারপর একে একে সবাই এসে আমাকে হলুদ মাখিয়ে গেল। হলুদের পর্ব শেষ হতেই কাজিনদের নাচের পর্ব শুরু হলো। এরা খুব সুন্দর করে নাচলো। সবাই আনন্দ করতে করতেই 12টা 30 বেজে গেছে। আমার অনেক ক্লান্ত লাগছিল, তাই আমি সবাইকে বলে রুমে চলে আসলাম। রুমে এসে দরজা লাগিয়ে সামনে ঘুরতেই কে যেন পিছন থেকে আমার কোমর পেঁচে ধরলো। স্পর্শটা আমার অনেক চেনা। আমি জানি এটা আরাফেরই স্পর্শ, কিন্তু ও এখন এখানে কিভাবে? আমি চোখ বন্ধ করে আছি। আরাফ আমাকে ওর দিকে ঘোরাতেই আমি মিট মিট করে চোখ খুলে সামনে তাকালাম। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই, এটা আরাফ। আমাকে চোখ খুলতে দেখে বলে উঠল, আমার বউকে সবাই হলুদ মাখিয়ে ফেললো, শুধু আমি মাখাতে পারলাম না। আমি অবাক হয়ে বললাম, তার আগে বলো, তুমি আমার রুমে আসলে কি করে? বেলকনি দিয়ে। মানে? মানে পাইপ বেয়ে উপরে উঠছি। উফ, এখন এসব কথা রাখো, আমাকে হলুদ মাখাতে দাও। এতটুকু বলেই আরাফ ওর পিছন থেকে ডান হাত বের করলো। ডান হাতে বেশ কিছুটা হলুদ। আমি ওকে বললাম, বাসা থেকে কি নিয়ে এসেছো? আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আরাফ হলুদ নিয়ে আমার গালে কপালে হলুদ মাখিয়ে দিল। আরাফের স্পর্শ পেয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ পেটে আরাফের স্পর্শ পেয়ে আমি কেঁপে উঠলাম। আরাফের হাত শাড়ি ভেদ করে আমার উন্মুক্ত পেটে ঘোরাঘুরি করছে। আমি আরাফের পাঞ্জাবি খামচে ধরলাম। হঠাৎ কে যেন দরজায় নক করলো। আমরা দুজন দুজনের থেকে ছিটকে কিছুটা দূরে সরে গেলাম। আমার সব কথা কেমন যেন গলায় দলা পাকিয়ে যাচ্ছে। এখন আরাফকে আমার রুমে দেখলে সবাই কি বলবে? আরাফকে চলে যেতে বললাম, কিন্তু সে জেদ ধরেছে, এখন যাবে না। আমি পড়লাম মহা ঝামেলায়। আরাফকে অনেক বুঝিয়ে ব্যালকনি দিয়ে নিচে নামিয়ে দিলাম। তারপর নিজে একটু ঠিকঠাক হয়ে দরজা খুলতেই কাজিনরা হুড়মুড়িয়ে সব ভিতরে ঢুকে বলল, এই তোর সাথে কে ছিল রে? কই কে থাকবে? না, আমরা শুনেছি তুই কারোর সাথে কথা বলছিলি। ভুল শুনেছিস। আচ্ছা শোন, আজকে রাতে তোর সাথে ঘুমাবো, আর কোনো রুম খালি নাই। ঠিক আছে, ঘুমা। তারপর সবাই ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে সবার হইচইয়ের কারণেই ঘুম ভেঙে গেল। যতই হোক বিয়ে বাড়ি বলে কথা, হইচই তো হবেই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু খেয়ে নিলাম। আজকে থেকে সারা জীবনের জন্য আরাফের সাথে থাকতে পারবো। যখন ইচ্ছে হবে ওকে ছুঁতে পারবো, এমন ভেবে মনটা নিমিষেই ভালো হয়ে গেল। আবার একটু খারাপও লাগছে, আব্বু আম্মুকে ছেড়ে চলে যাব এমন আকাশ পাতাল ভাবছিলাম। হঠাৎ কাজিনরা কিছু পার্লারের লোক নিয়ে রুমে ঢুকে পড়ল। এখন তোকে সাজানো হবে। আমি কিছু বললাম না। 2 ঘন্টা ধরে সাজিয়ে চলেছে। বিরক্ত লাগছে আমার, এত সাজানো লাগে। বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে। আমার মশরামশরি দেখে পার্লারের লোকজন বিরক্ত হয়ে আমাকে ছেড়ে দিল। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। সাজ কমপ্লিট হতেই আয়নায় নিজের প্রতিবিম্বর দিকে তাকালাম। মেরুন কালার লেহেঙ্গা, ভারী মেকআপ, ভারী ভারী অলংকারে নিজেকে সাজিয়ে তোলা হয়েছে। অপূর্ব লাগছে দেখতে। একে একে সবাই রেডি হয়ে নিল। হঠাৎ সবাই বলছে, বর চলে এসেছে, বর চলে এসেছে। কথাটা শুনেই মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি ছেয়ে গেল। বেশ কিছুক্ষণ পর সবাই এসে আমাকে নিয়ে গিয়ে আরাফের পাশে বসিয়ে দিল। আমি আর চোখে আরাফের দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। সবার চোখের আড়ালে আরাফ ফিস ফিস করে বলল, আজকে তুমি শেষ ঝুঁকটুটে রানী। কথাটা শুনে আমি লজ্জায় চোখ সরিয়ে ফেললাম। কাজী সাহেব এসে আমাদের বিয়ে পড়ালো। হাসি আনন্দের মাঝেই সারাদিন কেটে গেল। সবার থেকে বিদায় নিয়ে আরাফের সাথে শ্বশুরবাড়ি চলে এলাম।
আরাফের ফ্যামিলি খুব ভালো, আমাকে একদম আপন করে নিয়েছে। এখানে এসে মনেই হচ্ছে না আমি কোনো নতুন পরিবেশে এসেছি। সবার সাথে খুব সুন্দর করে মানিয়ে নিয়েছি। রাত 11:30 বাজে। আমি ফুল দিয়ে সাজানো বিছানায় বসে আছি। গোলাপ আর রজনীগন্ধা ফুল দিয়ে খুব সুন্দর করে রুমটাকে সাজানো হয়েছে। ফুলের গন্ধে চারিদিকে মোমো করছে। আমি একরাশ ভালো লাগা নিয়ে আরাফের জন্য অপেক্ষা করছি। হঠাৎ দরজার ওপাশ থেকে হইচইয়ের আওয়াজ ভেসে এলো। সবাই আরাফকে আটকে রেখেছে। টাকা ছাড়া কেউ আসতে দিবে না, আর আরাফও টাকা দিবে না। সবাই জোরাজোরি 20,000 টাকা দিয়েছে, কিন্তু তাদের দাবি 50,000। আরাফ আর না পেরে শেষ পর্যন্ত আরও 10,000 টাকা দিয়েছে। ঘরে বসে এসব শুনে আমি হেসে কুটি কুটি হয়ে যাচ্ছি। আরাফ ঘরে ঢুকে দেখে আমি এখনো হাসছি। তাই আরাফ আমার সামনে এসে চোখ ছোট ছোট করে বলল, এভাবে হাসছো কেন? ওরা এভাবে তোমার 30,000 টাকা মেরে দিল। আরাফ বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল, ওরা আমার পকেট খালি করে দিল আর তুমি এভাবে হাসছো? বেশ করেছে। তুমি এত কিপটামি করো কেন? ছোট ভাই বোন টাকা চেয়েছে, দিতেই তো পারতে। আমি কিপটে? তা নয় তো কি, ওদের টাকা দিয়েছো, এখন আমাকে কিছু টাকা দাও। শুধু টাকা? তোমার জন্য আমার জীবন দিতেও রাজি বউ। ইস, ঢং। ঢং না গো প্রিয়তমা। আর আজকে তো সারা তোমাকে। আমি বিছানা থেকে লাফ দিয়ে নেমে আরাফের মুখ চেপে ধরলাম। উফ, এই মানুষটা যখন তখন আমাকে লজ্জা দেয়, অসভ্য। আরাফের মুখ থেকে আমার হাত সরিয়ে মুচকি হেসে আরাফ হাতের উল্টো পিঠে একটা আলতো করে চুমু খেয়ে বলল, তাহলে মুখে কিছু না বলে সরাসরি সব করেই ফেলি, কেমন? তারপর আমিও আর কিছু জানি না। কেটে গেল 3 বছর। অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আরাফের পড়াশোনা শেষ হয়ে গেছে। এখন আরাফ আর ওর বড় ভাই মিলে বিজনেস সামলায়। আমি এই পরিবারের সবার অনেক আপন হয়ে উঠেছি। সবাই আমাকে একদম মেয়ের মতোই ভালোবাসে। আজ আমি অনেক খুশি। আমার আর আরাফের ভালোবাসার ফল হিসেবে আমাদের অনাকাঙ্ক্ষিত সন্তান আসছে। কয়েকদিন ধরে শরীরটা খারাপ যাচ্ছিল, তাই আরাফকে না জানিয়ে ডক্টরের কাছে গিয়ে টেস্ট করিয়েছি। আজ তার রিপোর্ট পেলাম। রিপোর্ট পজিটিভ। মা হওয়ার অনুভূতি যে এতটা মধুর, সেটা আজ অনুভব করতে পারলাম। আরাফ জানার পর ওর রিয়েকশন কেমন হবে আমি তাই ভাবছি। রাতে আরাফ অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে রেস্ট নিল। আমি সব কাজ সেরে রুমে গিয়ে কিছু না বলে শুধু রিপোর্টটা ওর হাতে দিয়ে মাথা নিচু করে রইলাম। আরাফ রিপোর্ট দেখে হাঁ করে কিছুক্ষণ রিপোর্টের দিকে তাকিয়ে থেকে বসা থেকে উঠে দাঁড়িয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমিও আরাফকে জড়িয়ে ধরলাম। হঠাৎ ঘাড়ে ভিজা ভিজা অনুভব করলাম। আরাফের মাথা তুলে দেখি পাগলটা কাঁদছে। আমার চোখেও পানি চলে এলো। আরাফ আলতো হাতে আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। বাবা হওয়ার আনন্দে যে এতটা, সেটা আজ শুধু তোমার জন্য উপলব্ধি করতে পারছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বউ, আমাকে জীবনের শ্রেষ্ঠ উপহারটা দেওয়ার জন্য। ভীষণ ভালোবাসি তোমাকে। আমি কিছু না বলে আরাফকে শক্ত করে জড়িয়ে ধরে আল্লাহর কাছে প্রার্থনা করলাম আমাদের জীবনে যেন সব সময় এমন সুখ শান্তি খুশি থাকে। আপনারাও আমাদের সুখের সংসার আর অনাগত বাচ্চার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।